Hello, Yes, Rahul sir, you are audible. I'm audible. Okay, thank you. So, Shall I start our program today? yes, please. This meeting is being recorded. Good morning everyone. সবাইকে শুভ সকাল। আমি বিদিশা ঘোষ from Cyber Security Center of Excellence এর তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটু স্ক্রিন শেয়ার ডাউন করুন। আমি সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স এর তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে সাইবার সহজপাঠের যে প্রোগ্রামটা হচ্ছে ফর 10th and 12th স্টুডেন্টদের জন্য, সেই সাইবার সহজপাঠের আজকে চতুর্থ দিন, 4th ডে। তো এই সাইবার সহজপাঠের প্রোগ্রামটা প্রতিদিন 2 ঘন্টা করে চলছে। এবার প্রথমেই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি যে কালকে আমাদের সাইবারের সহজপাঠের 5th ডে প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে বিকজ আমাদের সবার এক্সাম চলছে, মানে রেজাল্ট বেরোবে এক্সামের। তো সেই জন্য তার বদলে কিন্তু এই প্রোগ্রামটা 29th মেতে আর 22nd থেকে অ্যাজ ইউজুয়াল যেমন চলছে 22nd থেকে সেরকমই চলবে, বাট টাইমিংটা হবে 5টা থেকে 7টা, বিকাল 5টা থেকে 7টা। এসএমএস এর থ্রুতে তোমরা সবাই জেনে যাবে, অসুবিধা কিছু নেই। তবুও আমি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে রাখলাম যে সাইবারের সহজপাঠের কালকের যে সেশনটা 19th সেটা স্টপ করা হচ্ছে, পোস্টপোন করা হয়েছে তোমাদের রেজাল্ট, বোর্ডের এক্সামের রেজাল্টের জন্য। তার বদলে 29th মেতে ক্লাসটা হবে। আর মানে নেক্সট উইক অনওয়ার্ডস, মানে 22nd মে থেকে আপ টু 29th মে অবধি কিন্তু ক্লাসটা 12টা থেকে 2টোর বদলে বিকাল 5টা থেকে হবে, বিকাল 5টা থেকে 7টা হবে ফর ইওর বেনিফিটস, যে তোমাদের নানান রকম অ্যাডমিশনের ব্যাপার থাকবে, ভর্তির ব্যাপার থাকবে রিগার্ডিং দিস। তো এই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমাদের ছিল। আর আজকে 4th ডে ক্লাসটায় বেশি সময় আমার নেওয়ার কিছু নেই, খালি দুটো জিনিস আমি একটু দেখিয়ে দিয়ে ক্লাসটা শুরু করব। প্রথম হলো এই পেজটা, যেটা আর কি যার ডেসক্রিপশন লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, event.nlpr.org/cs। এখান থেকে রোজকার যে ক্লাস ডেট ওয়াইজ শিডিউল করা আছে, এখানে ডাইরেক্ট এই পেজে গিয়ে তোমরা জয়েনে ক্লিক করে একদম ক্লাসগুলো করতে পারবে। ইভেন এখানে দেখো 22nd এর পর থেকে যে ক্লাসগুলো আছে তার টাইমিং কিন্তু 5 to 7 করা আছে। যারা এনিহাও এসএমএস মিস করেছো বা এসএমএস পাওনি বা হোয়াটএভার জানতে পারোনি, তারা এই লিংক থেকে ডাইরেক্ট জয়েন করতে পারবে। এই লিংকটা কোথায় দেওয়া আছে? ইউটিউব, তোমাদের যে ইউটিউব চ্যানেলে ক্লাসটা হচ্ছে তার ডেসক্রিপশন বক্সে অলরেডি অ্যাড করা আছে। ইভেন প্রিভিয়াস ডে এর ক্লাসে, মানে রেকর্ডিং দেখার জন্য যদি তোমাদের মনে হয়, তাহলে এখান থেকে তোমরা জয়েন করে রেকর্ডিংও দেখতে পারবে। ইভেন আগের ক্লাসে, মানে আজকের ক্লাসে কিন্তু নেক্সট আপকামিং ক্লাসের লিংকটা দেওয়া থাকছে ইউটিউব চ্যানেলে। তো তার ফলে কি হবে, আজকের যে ক্লাসটায় কিন্তু তোমরা আপকামিং ক্লাস যেটা আছে তার লিংকটা পেয়ে যাচ্ছ। আদারওয়াইজ এই পেজে ডাইরেক্ট ঢুকে প্রত্যেক দিনের লিংকটাও তোমরা পেয়ে যাচ্ছ। এটা এক নম্বর জিনিস তোমাদের বলার ছিল। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সের তরফ থেকে সাইবার সহজপাঠ যে প্রোগ্রামটা হচ্ছে তার পেজ, ওয়েব পেজ। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের পেজ। নেক্সট দিন অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু সমস্যা হয়েছিল, আজকে আশা করছি কোনো প্রবলেম হবে না। এখানে গিয়ে সবাই ডেলিকার অ্যাটেন্ডেন্স দেবে, বিকজ অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু আমরা লাস্ট ডেটে, মানে দ্যাট ইজ 29th মোস্ট প্রবাবলি, যে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করব এবং তার বেসিসে যে পার্টিসিপেশন সার্টিফিকেট দেব, সেগুলো কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রেসপেক্টেই হবে। সো এই জন্য তোমরা কিন্তু প্রপারলি মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ঠিকঠাক পুট করবে, আর এই অ্যাটেন্ডেন্সটা ডেলি দেবে। এবং এই অ্যাটেন্ডেন্সের লিংকটাও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, কোনো অসুবিধা হবে না। অ্যাটেন্ডেন্সে বলে রাখি যা আছে লাস্ট এক্সামিনেশন পাস, তোমরা 9th বা যারা 12th অ্যাপিয়ার করেছো তারা 11th পাস, যারা 10th অ্যাপিয়ার করেছো তারা 9th পাস বলতে পারো। আদারওয়াইজ তোমাদের যে ইনস্টিটিউশনের নাম তোমরা জানো, কোর্স স্ট্যাটাস অ্যাপিয়ারিং ফর 10th or 12th দিতে পারো, ডিস্ট্রিক্ট, ইমেল আইডি, ফোন নাম্বার, এটা নিয়ে কোনো বলার কিছু নেই। লাস্ট দুটো যে গ্রুপ ওয়ার্ড আছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, সেটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড নয়।
আর তাহলে এই আজকে অ্যাটেন্ডেন্স তোমরা দাও, আশা করছি কোনো প্রবলেম হবে না। এই দুটোই বক্তব্য মোটামুটি বলার ছিল তোমাদের সাথে। আর একটা জিনিস যেটা লাস্ট আমার ইম্পর্টেন্ট, আর একবার রিমাইন্ড করিয়ে দিই, সেটা হলো কিন্তু যে টুমোরো ক্লাসটা পোস্টপন, 19th ক্লাস বন্ধ, নেক্সট 22nd থেকে ক্লাসটা স্টার্ট হবে নেক্সট উইকে মানডে থেকে, সেটা কিন্তু 5টা থেকে 7টা। এটা মিস করো না, এসএমএস পেয়ে যাবে, এটা এসএমএস দিয়ে তোমাদের এই 3 দিন বারবারই অ্যালার্ট করা হবে। আর তাছাড়াও আমি অ্যানাউন্স করে রাখলাম এবং ডেসক্রিপশন বক্সে লিংকে দেখো টাইমিংটা অ্যাড করা আছে 5টা থেকে 7টা, 22nd to 29 5টা থেকে 7টা। তাহলে আর আমরা সময় নষ্ট না করে আমাদের এতে চলে যাই, ক্লাসে চলে যাই। আচ্ছা, ক্লাসে যাওয়ার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে রাখি, এটা আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স এর ওয়েবসাইট। তো এখানে গিয়ে তোমরা আপকামিং তোমাদের জন্য কি কি প্রোগ্রাম হয় না হয়, আমরা কি কি প্রোগ্রাম করি, কি ধরনের ট্রেনিং হয়, কি কি শিখতে পারবে, আপকামিং কি ইভেন্টস আছে, এভরিথিং সমস্ত জিনিসটা তোমরা এখান থেকে জানতে পারবে। এই ওয়েবসাইটটা ফলো করো, এই ওয়েবসাইট ফলো করলে ফার্দার ইনফরমেশনসও পাবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি ক্লাসে শেষে দিয়ে দেবো, এমনিও আছে csc.itwb.gov.in, এই ওয়েবসাইটেও সমস্ত জিনিস আছে। এটা আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। এখান থেকে তোমরা আপকামিং সমস্ত ইভেন্ট বা সবকিছু খোঁজ খবর পাবে রিগার্ডিং সাইবার সিকিউরিটি। আচ্ছা, নাও মুভ অন টু দ্য ক্লাস। ক্লাসের মধ্যে আজকে যে আমাদের সাথে ক্লাস নেবেন, আমাদের আজকে ডে 4 এর ক্লাস হচ্ছে। ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারের উপর। তো এই ডে 4 এর ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, এবং এই ক্লাসটা আমাদের ডে 4 এর ক্লাসটা আমাদের রাহুল জানা স্যার নেবেন। উনি রাহুল জানা স্যার নেবেন। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ডে 4 এর ক্লাস, সেটা হচ্ছে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারের উপর। এবং সেই ক্লাসটা আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট যিনি আছেন রাহুল জানা স্যার, উনি নেবেন। উনি মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ওনার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। উনি বহু এমএনসিতে যুক্ত আছেন, ওনার সিকিউরিটি মানে নেটওয়ার্ক সিকিউরিটি ওনার স্পেশালাইজেশন। সো ওনার ইমেন্স নলেজ আছে, ইমেন্স সিকিউরিটি রিলেটেড বা সাইবার সিকিউরিটি রিলেটেড নলেজ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবে, তোমাদের মতো করে তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করবে। সো আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট শ্রী রাহুল কুমার স্যার, সরি রাহুল জানা স্যার, প্লিজ you may continue your class. Thank you. থ্যাংক ইউ। আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। সো গুড আফটারনুন সবাইকে। আমি ফার্স্ট ডেতে তোমাদের ক্লাস নিয়েছিলাম, আজকে 4th ডে। সো আজকে আমাদের সাইবার সহজ পাঠের 4র্থ দিন। সো আমাদের যে আজকের এজেন্ডা সেটা হচ্ছে এগুলো: আন্ডারস্ট্যান্ডিং অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার, আন্ডারস্ট্যান্ডিং সার্ভার্স, নেটওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট সার্ভার মডেল, implementing security infrastructure, concepts of security operations center SOC, concept of network operation center NOC, concepts of operation technology security, and last a quiz. So প্রথমে যেটা আমরা স্টার্ট করব যেখান থেকে, সেটা হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার কি। What is IT infrastructure? IT infrastructure refers to the underlying framework of hardware, software, network components, and related technologies that enable the management, delivery, and usage information technology services within an organization. It encompasses physical and virtual resources such as servers, storage systems, networks, operating systems, databases, and middleware, as well as the necessary policies, procedures, and personnel to support and maintain them. IT infrastructure provides the foundation for an organization, IT operations, including data storage, communication, computing power, security, and other essential functions. কোন একটা কোম্পানিতে আইটি ইটস ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, কারণ আইটি কে বলা হয় ব্যাকবোন অফ এনি কোম্পানি। সো আমাদের
এই আইটি ইনফ্রাস্ট্রাকচারে থ্রুতে আমরা কোনো কোম্পানির আইটি বা ইনফরমেশন টেকনোলজি ডিজাইনটা সচরাচর করে থাকি। আমাদের যে কম্পোনেন্টস গুলো আমরা বেসিক্যালি এখানে ইউজ করে থাকি সেগুলোকে আমাদের আইটি কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক বলা হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে বিভিন্ন সার্ভার, স্টোরেজ সিস্টেম, যে ডিভাইস, যে ক্লায়েন্টস গুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। ক্লায়েন্টস মানে হচ্ছে যারা ইন্টারনেটের থ্রুতে আইটি ইনফ্রাস্ট্রাকচারের সাথে বা আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। সেগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমস আছে, লাইক উইন্ডোজ 10, উইন্ডোজ 11। ডেটাবেসেস কি কাজ করে? ডেটাবেসেস আমাদের তথ্য সংগ্রহ করে রাখতে হেল্প করে। মিডলওয়্যার ডিভাইসেস মানে যেই সমস্ত ডিভাইসগুলি বা কম্পোনেন্টসগুলি আমাদের এই সমস্ত নেটওয়ার্ক কম্পোনেন্টস যেগুলো দিয়ে আমাদের আইটি ইনফ্রাটা তৈরি হবে, সেগুলো এই মিডলওয়্যারের থ্রুতে কানেক্টেড। ওকে, একটা কোম্পানিতে আইটি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কিছু নিয়মাবলী ফলো করে চলতে হয়। ওকে, সেগুলো কি আমরা এখানে প্রসিডিওর্স বা পলিসি বলে থাকছি। এছাড়া বিভিন্ন ইন্ডিভিজুয়াল থাকেন যারা এই আইটি ইনফ্রাস্ট্রাকচারকে ম্যানেজ করেন, তাদেরকে আমরা সিস্টেম অ্যাডমিন বা আইটি অ্যাডমিন বলে থাকি। আইটি ইনফ্রাস্ট্রাকচার সচরাচর বিভিন্ন আইটি এবং ওটি, এই নতুন টার্ম তোমরা শুনবে, ওটি মানে অপারেশনাল টেকনোলজি। এটার কিছু ডিফারেন্সেসও আছে যেটা আমরা আজকে সেশনে পরে দেখব। বাট বিভিন্ন কোম্পানিতে, যেমন আমরা বললাম, এই আইটি ইনফ্রাস্ট্রাকচার সেটা কোনো হসপিটাল হতে পারে, সেটা কোনো পাওয়ার সেক্টর হতে পারে, সেটা নর্মাল আইটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি বিভিন্ন হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে। সো কি লাগে অ্যাকচুয়ালি এই আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে? শেষ লাইনে বলা হয়েছে, দেখো, ডেটা স্টোরেজ। আমরা একটা কথা আজকালকার যুগে জেনে থাকি, ডেটা ইজ এ নিউ ফিউল। কারেক্ট? সো ডেটা আমাদেরকে চালিত করছে। আজকে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ডেটা। উইদাউট ডেটা আমরা কাজ করতে পারবো না। এবং এই আইটি ইনফ্রাস্ট্রাকচার এই ডেটাকেই ম্যানেজ করে। কমিউনিকেশন, computing power. Communication means through network, different kind of network topologies, through network devices যে আমাদের আইটি ইনফ্রাটা ক্রিয়েট করা হয়েছে, সেটা আমরা সেই আইটি ইনফ্রা থ্রুতে আমরা আমাদের আইটি সার্ভিসেসকে ম্যানেজ করে থাকি। কম্পিউটিং পাওয়ার মানে যে সমস্ত ডিভাইসেস, লাইক সাপোজ সার্ভার্স, ক্লায়েন্টস অ্যান্ড ডিফারেন্ট নেটওয়ার্ক ডিভাইসেস লাইক ফায়ারওয়াল। ওকে, সো এইগুলো আমাদের ডিফারেন্ট কনফিগারেশনের হয়ে থাকে। সো এইগুলোর যে কম্পিউটিং পাওয়ার, সেইগুলো ডিফারেন্ট হয়ে থাকে। যত আমরা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, আমাদের তত হাই কম্পিউটিং পাওয়ার ওয়ালা ডিভাইসেস লেগে থাকে। সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই সাইবার সিকিউরিটি, আমি প্রথম দিনই বলেছিলাম যে ডিজিটাল সিকিউরনেস প্রোভাইড করে। and other essential function মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা কোম্পানিতে আইটি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত নেসেসারি স্টেপস ফলো করা হয়ে থাকে, সেটা প্রসিডিওর রিলেটেড হোক, পলিসিস রিলেটেড হোক, টেকনিক্যাল সাপোর্ট রিলেটেড হোক, সেই সমস্ত জিনিসকে আমরা এসেনশিয়াল ফাংশন হিসেবে তুলে ধরছি। নেক্সট, কি কম্পোনেন্টস অফ any IT infrastructure: asset management process, inventory and condition assessment, modeling, optimization and decision making, performance of cost function, workflow management, capital budgeting, and KPI matrices and dashboard. একটা কোম্পানিতে আইটি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত কি কম্পোনেন্টস গুলো নিয়ে আমাদের ডিল করতে মানে হয়, সেগুলো হচ্ছে এইগুলি। আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। অ্যাসেট ম্যানেজমেন্ট মানে কিছুই নয়, যে সমস্ত নেটওয়ার্ক ডিভাইসেস গুলো আমরা ইউজ করে থাকছি, সেইগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাসেটস। ওকে, সো অ্যাসেট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা করে, আমাদের একটা আউটলাইন ডায়াগ্রাম দেয় বা একটা ফ্লো আমাদেরকে প্রোভাইড করে থাকে, যে আমরা কোন জিনিসটা কিভাবে আমাদের আইটি এনভায়রনমেন্টে সাজাবো। তো ফার্স্টেই দেখো, ক্লাসেস এন্ড টাইপস অফ অ্যাসেটস, লোকেশন, অ্যামাউন্ট এন্ড এক্সটেন্ট। এর মানেটা হচ্ছে আমরা কোন অ্যাসেটকে বা কোন ডিভাইসকে কোথায় রাখবো। লোকেশন মানে এখানে সিম্পল, আমরা আগের দিনই ডিসকাস করেছি যে আমাদের ডেটা সেন্টার আগে ফিজিক্যাল হতো, এখন সবটাই ক্লাউড বেসড হয়ে গেছে। কারেক্ট? সো আমাদের ক্লাউডে অ্যাকচুয়ালি আমাদের এই সমস্ত ডিভাইসগুলো এখনকার যুগে স্টোর করা হয়ে থাকে, যেগুলো আমরা রিমোটলি আমরা যেখানে কাজ করছি, লাইক সেটা আমাদের অফিস হতে পারে, সেটা আমাদের বাড়ি হতে পারে, কারণ আজকালকার যুগে ওয়ার্ক ফ্রম হোম কালচার বড্ড বেশি বেড়েছে।
সো আমরা সেই সমস্ত ডিভাইসেস গুলো বা অ্যাসেটস গুলোকে বিভিন্নভাবে ম্যানেজ করছি বা ইউজ করছি। নেক্সট হচ্ছে কারেন্ট স্টেটাস অর কন্ডিশন, মানে আমরা সাপোজ কোনো একটা সার্ভার আছে, সেটার কোনো সার্ভিসকে অ্যাভেল করতে চাইছি, তো সেই সার্ভিসটাকে এনাবেল থাকতে হবে থ্রু দ্যাট পার্টিকুলার সার্ভার। নেক্সট কারেন্ট অ্যাসেট ভ্যালু। কারেন্ট অ্যাসেট ভ্যালু মানে হচ্ছে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এমন অনেক কিছুই থাকবে যেগুলো আমাদেরকে ইন ফিউচারের জন্য কিনে রাখতে হতে পারে, বাট যার এখন কোনো কার্যকারিতা নেই। সো আমাদের যখন কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার আমরা ডিজাইন করব, সেই প্ল্যানিংটা আমাদের চক কষে নিতে হবে যে ইন ফিউচার বিভিন্ন পারপাসেস এর জন্য আমাদের এমন কিছু জিনিস ইউজ করতে হতে পারে, এমন কিছু সার্ভিস বা সার্ভার্স বা অ্যাপ্লিকেশনস ইউজ করতে হতে পারে যেটা হয়তো এখন রিকোয়ারমেন্ট নেই। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যত বড় হবে দিনের পর দিন সেটা আমাদের লাগবে। পোটেনশিয়াল ফিউচার আন্ডার পারফর্মার্স, প্রোগ্রাম কস্ট অ্যান্ড রিটার্নস, ফিউচার অ্যাসেট ভ্যালুস। আমরা প্রত্যেকটা জিনিসের এখানে যে মানে ইম্পর্টেন্ট টপিকস গুলো দেখছি, এইগুলো নিয়ে আমাদের ডিসিশন প্রসেসটা তৈরি হবে। ডিসিশন প্রসেস মানে হচ্ছে হ্যাঁ, আমাদের এই কম্পোনেন্টস গুলো লাগবে আমাদের আইটি ইনফ্রাটাকে অ্যাকচুয়ালি তৈরি করার জন্য। এর মধ্যে বিভিন্ন প্রসেস আছে, লাইক মেজার্স, মেথডস, ক্রাইটেরিয়া, মডেলস অ্যান্ড টাইম হরিজন্স। এর মানেটা হচ্ছে আমাদের কোনো মানে সার্ভিস বা অ্যাপ্লিকেশন হোক বা যাই হোক, সেইগুলোকে আমাদের আইটি ইনফ্রাতে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয়, সেগুলো হচ্ছে মেজার্স। মেথডস মানে হচ্ছে কোন মেথডটা বা কোন মডেলিংটা বা কোন প্রসেসটা ফলো করে আমরা কোন আমাদের আইটি ইনফ্রাটা বানাবো, দ্যাট ইজ মেথড। অ্যান্ড ক্রাইটেরিয়া মানে আমরা যে সমস্ত অ্যাসেটস গুলো ইউজ করছি আমাদের আইটি ইনফ্রাতে, সেটাকে আমরা ক্যাটেগরাইজ করে থাকি ইন ডিফারেন্ট ক্রাইটেরিয়াস। মডেলস অ্যান্ড এস্টিমেটস। মডেলস মিনস, অ্যাজ আই সেড, বিভিন্ন টাইপ অফ মডেলস আছে, যেভাবে বিভিন্ন সেই সমস্ত মডেলকে ফলো করে আমরা আইটি ইনফ্রা বানিয়ে থাকি। এস্টিমেটস মানে আমাদের একটা বাজেটিং থাকে, সেই বাজেটিং কোম্পানি সবসময় একটা বাজেটের মধ্যে থেকে তার আইটি ইনফ্রাকে বানায়। না হলে সত্যি কথা বলতে আমরা অনেক অনেক হাই কস্টলি জিনিস আমাদের আইটি ইনফ্রাতে ইউজ করতে পারি, বাট সচরাচর সেটা কোম্পানিরা করে থাকে না। যেমন সিম্পল আমরা বলতে পারি যে আমাদের যে নিডস এর জন্য আমরা যে মোবাইল ফোনটা ইউজ করে থাকি, সেটা আমাদের নিডস কে ফুলফিল করার জন্য যত বাজেটের মধ্যে আসে আমরা সেটাই কিনি। সচরাচর এখন যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলস গুলো আছে সেগুলো খুব কম, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনস গুলো আছে, সেগুলোর মধ্যে আমরা সচরাচর সব ফেসিলিটি পেয়ে থাকি। কিন্তু দেখো, কেউ সেই মোবাইল ফোনটি ছবি তোলার জন্য ব্যবহার করে, কেউ সেই মোবাইল ফোনটি হয়তো গেম খেলার জন্য ব্যবহার করে থাকে, তো পারপাস থাকে। তো আইটি ইনফ্রাতেও আমরা কোন কোম্পানি কোন পারপাসের জন্য তার আইটি ইনফ্রাটা বানাচ্ছে সেটা ম্যাটার করে। নেক্সট, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রসেস। অ্যাসেট ম্যানেজমেন্ট প্রসেস মানে হচ্ছে আমরা যখন আমাদের সেই লিস্টটি তৈরি করছি, আমরা যে সমস্ত ডিভাইস গুলো ইউজ করতে চলেছি আমাদের আইটি ইনফ্রাতে, সেইগুলোর জন্য আমাদের কি প্রসেসটা ফলো করতে লাগবে। টোটাল 5টা স্টেপ হয়। ডিসকাস ইউর গোলস, অ্যানালাইজ অ্যান্ড অ্যাসেস, স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন, মনিটর, রিভিউ, আপডেট অ্যান্ড লাইফ চেঞ্জেস অর প্ল্যান চেঞ্জেস। ডিসকাস ইউর গোলস মানে হচ্ছে যেটা আমি বললাম, কোন পারপাস গুলোর জন্য আমাদের পার্টিকুলার ডিভাইসেস গুলো বা অ্যাসেটস গুলো রিকোয়ার্ড, সেইগুলো আমরা আমাদের ম্যানেজিং মানে যেটা ম্যানেজমেন্ট বডি আছে তাদের সাথে ডিসকাস করব, এবং আদার্স যে টিমস রয়েছে অর্গানাইজেশনে তাদের সাথে আমরা ডিসকাস করব। অ্যানালাইজ অ্যান্ড অ্যাসেস, অ্যানালাইসিস দ্য কারেন্ট ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড ডিফাইন আ নিউ ফিনান্সিয়াল পাথ ফর ফিউচার। আমরা সবসময় মাথায় রাখবো একটা কোম্পানির ক্ষেত্রে তার কস্টিংটা খুব ইম্পর্টেন্ট, তার মোড অফ বিজনেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেটার উপরই তাদের প্রফিট মার্জিনটা ডিপেন্ড করে থাকে। তো সেই প্রফিটের উপর ডিপেন্ড করেই আমরা তারা সেই আইটি ইনফ্রার উপর ইনভেস্ট করতে পারবে। সো দিস ইজ দ্য অ্যানালাইজ অ্যান্ড অ্যাসেস টু ফাইন্ড আউট হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড ফর হোয়াট উই আর ইনভেস্টিং। Strategic implementation কি? Strategic implementation, new financial plan according to your portfolio, try to minimize the expenditure and market risks. আমরা যদি ডিফারেন্ট কোম্পানিজ আছে যাদের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস আছে টু সিকিউর দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, টু ক্রিয়েট দেয়ার ইনফ্রাস্ট্রাকচার। স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে তার একটা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনের বেসিসে তারা এই আইটি ইনফ্রাটা সচরাচর ক্রিয়েট করে থাকে বা তৈরি করে থাকে। মনিটর, রিভিউ অ্যান্ড আপডেট, মনিটর ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওস টু মেক শিওর দ্যাট দে আর ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য ফিনান্সিয়াল প্ল্যানস। এখানে
সব কথাতেই ফিনান্স ব্যাপারটা এই কারণে আসছে, বিকজ ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ইনভেস্টমেন্ট। যে আমরা যে ডিভাইসেস গুলো কিনে থাকছি সেগুলো কি আদতে আমাদের দরকার আছে নাকি আমরা বেশি কিনে রাখছি। যদি বেশি কিনে রাখি তার কোনো ফিউচারে তার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কি নয়। লাইফ চেঞ্জেস অর প্ল্যান চেঞ্জেস, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফেজ, কারণ এখানে আমাদের অল ইনভেস্টমেন্ট আর ডান, অল নেটওয়ার্ক আর্কিটেকচার আর অলরেডি ড্রন। এবার আমরা সেটাকে ফাইনালি পাবলিশ করতে যাচ্ছি, মানে আমরা আমাদের ইমপ্লিমেন্টেশন ফেজে আছি, ইমপ্লিমেন্টেশন করা হয়ে গেছে। সো দিস ইজ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট প্রসেস। নেক্সট দেখো ইনভেন্টরি অ্যান্ড কন্ডিশন অ্যাসেসমেন্ট। আমরা যে সমস্ত ডিভাইসেস গুলো এখানে ইউজ করব তার একটা লিস্ট থাকবে, ওকে, এবং সেই লিস্টটায় আমরা টোটাল নাম্বার অফ ফাংশনিং ইউনিটস বাই দ্য ইয়ার অ্যাকোয়ার্ড, এটা আমরা চেক করব, মানে কোন কোন ডিভাইসেস গুলো কোম্পানিতে অলরেডি আছে, কোন কোন ডিভাইসেস গুলো কত বছর ধরে রয়েছে, তার একটা লিস্ট। ওকে, এখানে দেখো দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি, ওন্ড লিস্ট এবং লাস্ট ইয়ার কোনটা ছিল, লাস্ট 2 ইয়ার কোনটা ছিল, লাস্ট 3 ইয়ার কোনটা ছিল, মোর দ্যান 3 ইয়ার্স কি আছে সেটা আমরা দেখব। আমরা আগেই জেনেছি যে যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টের বাইরে কোম্পানি কোনোদিন ইনভেস্ট করতে পারে না, কারণ এটা ডিরেক্টলি তাদের প্রফিট, ইনভেস্টমেন্ট অনেক কিছুর উপর মানে ডিপেন্ড করে থাকে। সো টোটাল নাম্বার অফ ফাংশনিং ইউনিটস আমরা এই কারণেই চেক করব, হয়তো কোনো ডিভাইস আমাদের এন্ডে আছে যেগুলোর এখন কোনো কার্যকারিতা নেই, ইভেন হয়তো আর লাগবেও না, যেটা আমাদের, তোমরা নিশ্চয়ই এর ফার্দার আগের ক্লাসে দেখে শুনেছো যে আমাদের আপডেটেড ডিভাইসেস ইউজ করাটা খুব দরকার, ইভেন সেটা কম্পিউটার, মোবাইল, ল্যাপটপস এগুলোর ক্ষেত্রেও মানে অ্যাপ্লিকেবল। সো এটা আমাদের নেটওয়ার্ক মানে বা আইটি ইনফ্রার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট যে আমরা যাতে আপডেটেড ডিভাইস ইউজ করে থাকি। সো আমাদের লেটেস্ট ডিভাইস আমরা আমাদের ইনফ্রাতে আনার বা রাখার চেষ্টা করব। যদি কোনো ডিভাইস পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে সেই ডিভাইসেস আমরা ইউজ করব না, বিকজ মেবি সেই ডিভাইসটা আমাদের ইনফ্রার মধ্যে থ্রেট হতে পারে। নেক্সট, মডেলিং। মেইনলি আমি এখানে মডেলিং এর জন্য ক্লাউড সার্ভিস মডেলস গুলোকে প্রেফার করেছি। ক্লাউড সার্ভিস মডেলের এগেইনস্টে আমরা আমাদের ডিভাইসেস গুলোকে অ্যাকচুয়ালি ড্র করে থাকি আমাদের আইটি ইনফ্রাতে। সচরাচর 3 ধরনের ক্লাউড সার্ভিস মডেল থাকে, SaaS, PaaS and IaaS. SaaS means software as a service, PaaS means platform as a service, and IaaS means infrastructure as a service. ওকে, সেই তিনটে আমার অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় এবং কি কি জিনিস তার মধ্যে থাকে, বা ডিভাইসেস বলো কোনো অ্যাসেট বলো থাকে, সেগুলো আমাদের দুদিকে লেখা রয়েছে। SaaS, প্যাকেজড সফটওয়্যার, OS and application stack servers storage network. এটা অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার এজ এ সার্ভিস। এটা কাদের জন্য? এটা এন্ড ইউজার্সদের জন্য, যাতে এন্ড ইউজার মানে আমরা যারা অফিস এনভায়রনমেন্টে কাজ করব তারা সেটাকে অ্যাভেল করতে পারি এবং আমাদের ভালোভাবে আমরা সেই কাজটা সম্পন্ন করতে পারি। আমাদের OS and application stack server storage network, এখানে যেটা হয়, এখানে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা থাকে। ওকে, সেই প্ল্যাটফর্মে যারা ইউজার্স থাকে, বা সচরাচর এই প্ল্যাটফর্মটা ডেভেলপারসদের জন্য হয় যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকে, তো তারা এই পার্টিকুলার মানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এটাকে ইউজ করে। ইনফ্রাস্ট্রাকচার কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস হচ্ছে সার্ভার স্টোরেজ নেটওয়ার্ক। এখানে ইনফ্রাস্ট্রাকচার এটাই মেইনলি আইটি ইনফ্রাতে সব থেকে বেশি ইউজ করা হয়। এটা লিজ নেওয়া হয়ে থাকে, কিংবা কোনো কোনো কোম্পানি নিজস্ব হতে পারে। সো ইনফ্রাস্ট্রাকচার এন্ড নেটওয়ার্ক আর্কিটেক্টস অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে কাজ করে, এবং এই নেটওয়ার্ক আর্কিটেক্টরা তাদের নিজস্ব নেটওয়ার্ক বা আইটি ইনফ্রা সেখানে ড্র করে থাকে এবং সেটা ইউজ করে থাকে। অপটিমাইজেশন। অপটিমাইজেশন কি? আমরা কোন ডিভাইসটা কিভাবে, কোথায় রেখে এবং কোন কোন পারপাসে ইউজ করছি সেটার একটা ওভারফ্লো ডায়াগ্রাম দেওয়া থাকে। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটার বেসিক কি রিকোয়ারমেন্ট আছে? মাল্টিপল ডিরেক্টরিজ, নাম্বার অফ সেন্ট্রালাইজড ডিরেক্টরি সার্ভিসেস, এই সমস্ত জিনিস আমরা এখানে ইউজ করে থাকি। স্ট্যান্ডার্ডাইজ কি কি করে থাকি এখানে? ইউনিফাইড ডিরেক্টরি সার্ভিসেস ইউজিং অ্যাক্টিভ ডিরেক্টরি। খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এমন একটা সার্ভিস যেটা সেন্ট্রালাইজ ভাবে কোনো একটা অর্গানাইজেশনে সবার সিস্টেম
বা হোস্ট অ্যাকচুয়ালি ম্যানেজ করে থাকে। বলতে পারি হোস্ট না, অ্যাকচুয়ালি ইউজার। ধরে নাও তোমরা 100 জন করে যদি গ্রুপ বানিয়ে একটা কোম্পানিকে আমরা ভেবে থাকি, সেই কোম্পানির মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টস থাকে। যেমন সেলস একটা ডিপার্টমেন্ট, মার্কেটিং একটা ডিপার্টমেন্ট, আইটি একটা ডিপার্টমেন্ট, এরকম যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তাদেরকে এক একটা গ্রুপে ভাগ করা হয়, এবং সেই গ্রুপের ইন্ডিভিজুয়াল একটা আইডি থাকে, এবং সেই গ্রুপের মধ্যে যারা ইন্ডিভিজুয়াল আছে তাদের একটা আইডি থাকে। তো আইটি এনভায়রনমেন্টে যে সফটওয়্যারটা এইটা কাজ করে থাকে বা এই রিলেটেড কাজ করে থাকে, সেই পার্টিকুলার ইউজার প্রোভাইড করা ডিপার্টমেন্টস গুলোকে, সেটাও করে থাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ডিরেক্টরি। ওকে, সেরকমই আমাদের ডেস্কটপ ডিভাইস, সার্ভার ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা প্রোটেকশন অ্যান্ড রিকভারি, ITIL, সিকিউরিটি প্রসেস। সো ডিফারেন্ট অ্যাকচুয়ালি আমাদের অপটিমাইজেশন রয়েছে, আর রিকোয়ারমেন্টস রয়েছে, বা বিভিন্ন দরকারে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে থাকি এই সমস্ত জিনিসগুলোকে। সো দিস ইজ দ্য অপটিমাইজেশন অফ আইটি ইনফ্রা। ডিসিশন মেকিং আর কিছুই নয়, আমরা যে আইটি ইনফ্রাস্ট্রাকচার উপর কাজ করছি বা আইটি ইনফ্রাস্ট্রাকচারটা বানাচ্ছি, সেটা প্ল্যান করে ইন্টিগ্রেট করা অবধি 4টে ফেজ থাকে: স্ট্র্যাটেজাইজ, রিসার্চ, জাস্টিফাই অ্যান্ড ইভ্যালুয়েট। একটা কোম্পানি বিভিন্ন অ্যাসেটস কিনে আইটি ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য যে ইনভেস্টমেন্টটা করছে, সেটা কতটা ভ্যালু অফ মানি, কতটা অ্যাপ্লিকেবল, কতটা নিডেড, সেইগুলো এই 4টে ফেজের মধ্যে দিয়ে আমরা করে থাকি। and it helps us to make the decision, yes, we are going to this path. Strategize কি হয়? Solution strategy, user interview, audit current methods, identify business requirement, এই পারপাস গুলো থাকে আমাদের ফেজ 1 এ, which is strategize phase. Next is research. Read white papers and articles, review industry reports, talk to industry experts, talk to other users, attend কনফারেন্স। মানে কি, ধরে নাও তুমি একটা কোম্পানি আছে, আমাদের একটা কোম্পানি আছে, আমাদের একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে, বা সেই পার্টিকুলার প্রোডাক্টটা অনেক কোম্পানি ইউজ করে থাকে। তো সেই কোম্পানি, বিভিন্ন কোম্পানিজরা তাদের আইটি ইনফ্রা যখন বানিয়েছে, তাদের দে আর দ্য এক্সপার্টস, তাদের হয়তো কোনো ইন্ডাস্ট্রি রিপোর্ট আছে, সেটাকে রিড করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে আমাদের এই ফেজটা লাগে। জাস্টিফাই কি? ক্যালকুলেট ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমরা যে ইনভেস্টমেন্টটা করে থাকছি সেটা কতটা ওয়ার্দি হচ্ছে বা কতটা হেল্পফুল হচ্ছে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। অ্যাসাইন চ্যাম্পিয়ন, এখানে যেটা করে থাকি, জাস্টিফিকেশন কি দিতে হয়, আমাদের যখন কোনো ইনভেস্টমেন্ট করে থাকে আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের অর্গানাইজেশনের হায়ার অথরিটি, তখন obviously as a IT infrastructure architect or network architect, we have to justify them. This is the requirement we have to fulfill. That's why we need these devices and these investments. Okay, this is phase 3. And phase 4 কি? Evaluate. মানে যখন আমাদের ইমপ্লিমেন্টেশনটা হয়ে গেল, সেটাকে যে মনিটরিং, টেস্টিং, এই যে ফেজে থেকে চেক করা যে অ্যাকচুয়ালি প্রপারলি আমরা যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটা কাজ করছে, দ্যাট ইজ দ্য ইভ্যালুয়েশন প্রসেস। নেক্সট, পারফরমেন্স অফ কস্ট ফাংশন। আমাদের কোন পারপাসে, কোন কোন খাতে কত টাকা ইনভেস্ট করা হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি। এটা রোডওয়ে কনস্ট্রাকশন, sewage treatment plant, water supply network, building, power station, gas distribution network, planning and design fees কোন ক্ষেত্রে কত, land purchase কোন ক্ষেত্রে কত, building and construction কোন ক্ষেত্রে কত, plant and machinery কোন জায়গায় কি লাগছে, এই সমস্ত জিনিস আমরা এইখানে পেয়ে থাকি। নেক্সট, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট। মানে আমরা যখন কোনো আইটি ইনফ্রা ড্র করছি, তখন যে ওয়ার্কফ্লো মেনটেন করে আমরা সেই আইটি ইনফ্রাটা বানাই, সেটা হচ্ছে এটা। প্রথমে কি থাকে? প্রপোজড আইডিয়া, তার সাথে থেকে ডেফার্ড পোস্টপোন। যখন প্রপোজড আইডিয়া থাকে, তখন সেটার এগেইনস্টে অ্যানালাইজ এন্ড চেকিং ইনফো হয়। তার এগেইনস্টে যেটা হয় সেটা ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল এন্ড ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল, মানে এটা আলটিমেটলি হয়ে থাকে। সেখান থেকে যাই যে অ্যাক্টিভ ক্যাম্পেইন এন্ড অ্যাকশন, অ্যানালাইজ, চেক রেজাল্টস এন্ড দেন এন্ড ফিনিশ। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্লো। তার মাঝখানে অনেক ধরনের ইফস এন্ড বাটস আসতে পারে, চেকিংস হতে পারে, তার জন্য আদার্স আমাদের কম্পোনেন্টস গুলো দেওয়া রয়েছে। লাইক সাপোজ
যখন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ যদি হায়ার বডি অ্যাপ্রুভই না করে সেটা ডিরেক্ট ডিক্লাইনও হতে পারে। ওকে, যখন আমরা বাজেটিং করছি সেই বাজেটিং যদি ওভার বাজেট লেগে থাকে সেটাকে রিচেকিং হতে পারে, তার জন্য সেটা প্রিপারেশন অ্যান্ড প্রিপেয়ার্ড মেটেরিয়ালস এর দিকে চলে আসবে। ওয়েটিং স্টার্ট রিশিডিউল সেটা হতে পারে। সো দিস আর দ্য প্রসেস অর দিস আর দ্য স্টেপস উই হ্যাভ টু ফলো while we are creating any IT infra. ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং কিছুই নয়, যেখানে কোন কোন খাতে কোন কোন টাকা গেছে তার একটা লিস্ট। KPI ম্যাট্রিক্স এন্ড ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড মেনটেন করা হয়, সেই ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি কত কস্ট আমাদের গেছে, কোন কোন খাতে গেছে, কোন জায়গায় কি খরচাটা হয়েছে, সেই ড্যাশবোর্ডটা মেনটেন করা হয়। ওকে, তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি আইটি ইনফ্রাস্ট্রাকচার আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, এবং যা যা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে আইটি। এই হচ্ছে গল্প। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং দ্য সার্ভার্স, নেটওয়ার্ক এন্ড ক্লায়েন্ট সার্ভার মডেল। সার্ভার্স কি? In the context of IT infrastructure, servers are powerful computers or hardware devices that provide services, resources, and data to other computers, known as clients within a network. Servers are designed to handle and process requests from clients, such as serving web pages, managing databases, hosting application and facilities, file storage, and sharing. They typically have more processing power, storage capacity, and reliability than regular client computers. তোমরা দেখবে, তোমরা তো অনেকেই জানো, যখন আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি দু ধরনের হয়। একটা নর্মাল ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, আর একটা উইন্ডোজ সার্ভার হয়। ঠিক আছে, সো উইন্ডোজ সার্ভারের মধ্যে অ্যাকচুয়ালি মানে বেটার কম্পিউটেশনাল পাওয়ার থাকে, কারণ এই সমস্ত সার্ভার্স গুলো আদার্স হোস্ট গুলোকে বা আদার্স ক্লায়েন্ট গুলোকে অ্যাকচুয়ালি মেনলি ম্যানেজ করে থাকে। তো আমাদের যখন ক্লায়েন্ট আছে, আলাদা করে সার্ভারের কেন দরকার? সার্ভারের মধ্যে, নামের মধ্যে এর আনসারটা আছে, বিকজ ইট সার্ভস ডিফারেন্ট হোস্টস। এর মধ্যে পার্টিকুলার কোনো ফিচার দেওয়া থাকে, পার্টিকুলার সেই ফিচার্সটা অ্যাজ আ অ্যাপ্লিকেশন হতে পারে, মানে অ্যাজ আ সিস্টেম ইনফরমেশন প্রোভাইড করা থেকে শুরু করে সিকিউরিটি পারপাসের জন্য করা থেকে অনেক কিছু হতে পারে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে। ওকে, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ পরে সক বলে একটা জিনিস পড়ব, সিকিউরিটি অপারেশন সেন্টার। তো সিকিউরিটি অপারেশন সেন্টারে আমরা যে উইন্ডোজ কোনো সার্ভার ইউজ করে থাকি, সেই উইন্ডোজ সার্ভার অ্যাকচুয়ালি আমাদের লগ দেয়, বিভিন্ন ধরনের লগ দেয়। তো এই পার্টিকুলার উইন্ডোজ সার্ভার গুলি আমাদের বিভিন্ন ধরনের লগ দিয়ে থাকে। তো এই লগ গুলো কি কি ধরনের হয়? সিকিউরিটি লগ হয়, সিস্টেম লগ হয়, এবং অ্যাপ্লিকেশন লগ হয়। তো এই তিনটে ডিফারেন্ট টাইপের লগ কোনোদিনই আমাকে একটা হোস্ট বা ক্লায়েন্ট দিতে পারে না। এই জিনিসটাকে পুরোপুরি ম্যানেজ করে আমাদের সার্ভার। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিচার ফর সিকিউরিটি পারপাস, যে এই যে ফিচার্স গুলো আলাদা করে দেওয়া রয়েছে সার্ভার্স এর মধ্যে, কোন একটা অ্যাপ্লিকেশনকে হোস্ট করা, এই ডিফারেন্ট ডিফারেন্ট সিকিউরিটি ফিড গুলো প্রোভাইড করা, সেগুলো একমাত্র সার্ভারই আমাদের দিতে পারে। সো আলাদা করে সার্ভার আমাদের ওই কারণেই লাগছে। নেক্সট, ক্লায়েন্টস কাকে বলবো আমরা? হোয়াট ইজ ক্লায়েন্ট? In the context of IT infrastructure, a client refers to a computer or device that interacts with and consumes services or resources provided by servers. তাহলে আমাদের ক্লায়েন্টস গুলো কি করে? সার্ভার যে সার্ভিসটা প্রোভাইড করে থাকে সেইগুলোকে ইউজ করে, ইউটিলাইজ করে, এবং ইউজার তথা আমাদের হেল্প করে আমাদের কাজটাকে এক্সিকিউট করার জন্য। Clients are end-user devices that enable individuals to access and utilize the functionalities and resources available in an IT infrastructure environment. Just say, for example, একটা কোনো ই-কমার্স ফার্ম আছে, তাই ফ্লিপকার্ট, অ্যামাজন যদি আমরা জাস্ট সে ফর এক্সাম্পল বলি। তো এই ই-কমার্স মানে বা এই অ্যামাজন, ফ্লিপকার্টের মতো কোম্পানি আমাদের কি করছে? আমাদের দৈনন্দিন জীবনের বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। সো
এই কোম্পানির এন্ডে বিভিন্ন খুব হাই পাওয়ারফুল হাই কম্পিউটেশনাল করার মতো ক্ষমতাওয়ালা বিভিন্ন সার্ভার অ্যাভেলেবল রয়েছে এবং তার এই সার্ভারের সাথে লক্ষ লক্ষ ক্লায়েন্টস হোস্ট কানেক্টেড রয়েছে। সো ওই সমস্ত পার্টিকুলার সার্ভারের মধ্যে লাইক সার্ভার অনেক ধরনের হয়ে থাকে, ডেটাবেস সার্ভার হয়ে থাকে। ডেটাবেস সার্ভার কি হয় করে আমাদের যে ডেটাটা আমাদের লাগছে আমাদের কাজটাকে সম্পন্ন করার জন্য, তার জন্য আমাদেরকে স্টোর করা ডেটা প্রোভাইড করছে যাতে সেটা আমরা ইউটিলাইজ করে আমাদের কাজ সম্পন্ন করতে পারি। সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কোনো পার্টিকুলার ই কমার্স ফার্ম তাদের অ্যাকচুয়াল মোটো হচ্ছে আমাদের কাছে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের পারচেস সেই প্রোডাক্টটা আমাদের নিয়ে পৌঁছে দেওয়া। তো এর ব্যাক এন্ডে সার্ভার এবং ক্লায়েন্ট দুটোরই ভূমিকা রয়েছে, কারণ সার্ভারের মধ্যে এমন কিছু রয়েছে যেটা ওই পার্টিকুলার টাস্কটাকে, এই পারচেজিং টাস্কটাকে ফুলফিল করার জন্য যে সমস্ত রিকোয়ার্ড জিনিস লাগে সেগুলো দেওয়া রয়েছে। এবং থ্রু ক্লায়েন্টস আমরা এবং যারা কোম্পানিতে কাজ করছে তাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করে আমাদের অবজেক্টিভটাকে ফুলফিল করছি। ওকে, ক্লায়েন্টস ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার ক্যান ইনক্লুড ভেরিয়াস টাইপস অফ ডিভাইসেস। এখানে আমরা সেই সমস্ত ডিভাইসগুলো দেখবো যেগুলো অ্যাজ আ ক্লায়েন্ট আমরা ইউজ করে থাকি, যেমন ডেস্কটপ কম্পিউটার্স। These are traditional personal computers that users interact with directly. They typically have their own operating systems and software application installed. Laptops. Laptops are portable computers that provide the flexibility to access IT resources from different locations. Mobile devices. আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিন্ত্রা যে অ্যাপ্লিকেশন থাকে সেই থ্রুতে পারচেস করি। This category includes smartphones and tablets, which offers mobility and allow users to access services on the go-through mobile application or web browsers. Thin clients. Thin clients কাদের বলা হয়? এই thin clients এর সাথে মনে পড়লো thick clients বলে একটা জিনিস হয়ে থাকে। thick clients কাকে বলে আমি বলছি, বাট তার আগে জেনে thin clients কি জিনিস। Thin clients actually Thin clients are lightweight devices that rely on servers for most of their processing and storage. They are designed to provide user interface for accessing servers based on application and services. Okay, আর thick client থেকে আমরা ঠিক বুঝতে পারছি thick client কি, এটা একটা হেভি ওয়েট বলতে পারো, মানে হেভি ওয়েট ক্লায়েন্ট বলা যেতে পারে। ঠিক আছে, হেভি ওয়েট ক্লায়েন্ট গুলো কি করে অ্যাকচুয়ালি এগুলো thick clients কে ইউজ করা হয় মেইনলি নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য। ওকে, লাইক হার্ড ড্রাইভ হতে পারে কিংবা বিভিন্ন ধরনের মানে হার্ডওয়্যার হতে পারে যেগুলো কনফিগারেশন আমরা করে থাকি। ভার্চুয়াল মেশিন VM. Virtual machines are software based emulations of physical computers that run on a host server. Each VM acts as an independent client device with its own operating system and applications. VM আশা করি অনেকে ইউজ করো। সচরাচর VM এর মধ্যে যেটা আমরা করে থাকি, আমরা যদি উইন্ডোজ ল্যাপটপ ইউজ করি, মোস্ট অফ দ্য মানে সবাই উইন্ডোজ ল্যাপটপ আমরা ইউজ করি বা উইন্ডোজ পিসি আমরা ইউজ করি, তার মধ্যে আমরা VM ইনস্টল করি যাতে VM এর মধ্যে আমরা আরেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। এরকম অনেকেই থাকবে হয়তো যারা VM ইউজ করছো, VM এর মধ্যে হয়তো কালি ইনস্টল করেছো বা উবুন্টু ইনস্টল করেছো অ্যাজ এ লিনাক্স। ইভেন অনেকে হয়তো ভার্চুয়ালের মধ্যে VM এর মধ্যে আরেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকবে। তো VM plays a very important part in IT infra বিকজ অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনকে হোস্ট করার জন্য স্পেশালি ফর লিনাক্স সার্ভার এই VM লেগে থাকে। ওকে, clients interact with servers and other infrastructure components through network connections, typically using protocols such as TCP/IP or HTTP. আগের দিন আমরা এগুলো জেনেছি ছোট করে। They can request services, access shared files and resources, retrieve information from databases, send and receive emails, browse the internet, and perform various other tasks based on capabilities provided by the IT infrastructure. তো আমি এতক্ষণ যে জিনিসগুলো বলছিলাম যে কোন জিনিসটা আমরা ইউটিলাইজ করি, কোন অবজেক্টিভটা আমরা ফুলফিল করি ইউজিং দিস ক্লায়েন্টস, সেইগুলো এখানে লেখা রয়েছে।
এবার যেটা দেখবো আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, which is a client server model concept. Client server model conceptটি হচ্ছে এই পুরো জিনিসটা ব্যাকএন্ডে চলে। Client server model conceptটা কি? The client server model is a distributed computing architecture where tasks and responsibilities are divided between client devices and server devices. In this model, clients such as desktop computers, laptops, or mobile devices make requests for services or data, while servers process those requests and provide the requested resources or perform the necessary computations. Clients initiate the communication by sending a request to a server, which then responds with the requested information or performs the requested action. This model allows for centralized management, scalability, and efficient resources utilization within a networked environment. এবার এটাকে একটু ভেঙে ভেঙে বলি আমি। আমরা যখন কোনো রিকোয়েস্ট পাঠাই থ্রু গুগল ক্রোম or Mozilla Firefox using mobile or desktop or laptops, তখন আমাদের এন্ড থেকে যে ডিভাইসটা ইউজ করে সেই রিকোয়েস্টটা আমরা গুগলকে করছি বা ইন্টারনেটকে করছি, আমরা হচ্ছি হোস্ট অর ক্লায়েন্ট। এবার যখন সেটা সার্ভার এন্ডে পৌঁছায়, সেটা হচ্ছে সার্ভারের টাস্ক যে আমাদের কোয়েশ্চেনটা বা আমাদের কোয়ারিটা রিজলভ করে আমাদেরকে অ্যাকচুয়াল আমাদের আস্কটাকে রিজলভ করে তার আনসারটা দেওয়া। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে থাকি, বিফোর দিস টাস্ক একটা জিনিস ঘটে যেটাকে আমরা বলে থাকি 3-way হ্যান্ডশেক। এই 3-way হ্যান্ডশেকের কনসেপ্টটা কি হচ্ছে? 3-way হ্যান্ডশেক হচ্ছে যখন একটা ক্লায়েন্ট সার্ভার মডেলে, দিস ইজ অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভার মডেল। দেখো এখানে এই ক্লায়েন্টস গুলো আছে, জেনারেল পারপাস সার্ভার আছে, ডেটাবেস সার্ভার আছে। জেনারেল পারপাস সার্ভার 3-way হ্যান্ডশেকটা আমি বলছি, তার আগে এই আর্কিটেকচারটা একটু বলে নিই। এখানে ছবি দিয়ে তোমরা বুঝতে পারছো দিস ইজ ট্যাবলেট, প্রিন্টার, মোবাইল ফোনস, ল্যাপটপ, কম্পিউটার অ্যাভেলেবেল আছে। এটা দুটো সাইডে অ্যাভেলেবেল আছে এবং তারা দুদিকে জেনারেল পারপাস সার্ভার ইউজ করছে ঠিকই, কিন্তু সবাই কানেক্টেড হচ্ছে একটা ডেটাবেস সার্ভারের সাথে। এই পার্টিকুলার ডেটাবেস সার্ভারটাই ওই পার্টিকুলার কোয়ারিটাকে রিজলভ করে রেসপন্স ব্যাক করছে ক্লায়েন্টকে। 3-way হ্যান্ডশেকের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কেন? বিকজ বিফোর দিস অ্যাকচুয়াল কনভারসেশন স্টার্টস, মিনস রিকোয়েস্ট করা এবং তার এগেইনস্টে রেসপন্স পাওয়া, তার আগেই 3-way হ্যান্ডশেক জিনিসটা হয়ে থাকে। 3-way হ্যান্ডশেকের ক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট যখন কোনো রিকোয়েস্ট পাঠায়, সেই রিকোয়েস্টটার ফার্স্ট যে রিকোয়েস্টটা পাঠায় সেটা হচ্ছে সে যে সার্ভারের সাথে কমিউনিকেট করতে চায় তার অ্যাভেলেবিলিটি চেক হয়, যে আদৌ কি সেই সার্ভারটা অ্যাভেলেবল আছে তার রিকোয়েস্টের এগেইনস্টে রেসপন্স ব্যাক করার জন্য। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিঙ্কিং উইথ দ্য পার্টিকুলার সার্ভার। যদি সার্ভারটা অ্যাকনলেজ মানে সার্ভারটা অ্যাভেলেবল থাকে, দেন ওই সার্ভারটা একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় উইথ সিঙ্কিং, ইয়েস আই এম দেয়ার উইথ ইউ ফর কমিউনিকেশন। অ্যান্ড যখন এই সিঙ্কিং রেসপন্সটা আসে সার্ভার সাইড থেকে ক্লায়েন্টের কাছে, দেন ক্লায়েন্ট আলটিমেট অ্যাকনলেজড করে, নাও উই আর রেডি ফর কমিউনিকেশন, দিস ইজ মাই রেসপন্স। সো ফার্স্ট স্টেপটা হলো সিঙ্কিং, কোন সাইড মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে, দেন সিঙ্কিং উইথ অ্যাকনলেজমেন্ট সেকেন্ড স্টেপ, সেটা সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে, অ্যান্ড লাস্টটা হচ্ছে ক্লায়েন্টের থেকে সার্ভারের সাইডে একটা ফাইনাল অ্যাকনলেজমেন্ট। সো দিস ইজ দ্য 3-way প্রসেস উইচ উই কল 3-way হ্যান্ডশেক। ঠিক আছে, কোন কি পারপাসের জন্য এই ক্লায়েন্ট সার্ভার মডেলটা হয়ে থাকে এবং তার ব্যাকএন্ডে কি জিনিসটা কাজ করে, এটা হচ্ছে তার মোদ্দা গল্প। নেক্সট, ইমপ্লিমেন্টিং সিকিউরিটি ইন ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মিনস অবভিয়াসলি আইটি ইনফ্রাস্ট্রাকচার। সো এই সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার কি মেজার্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট। Implementing security in IT infrastructure is crucial to protect sensitive data, prevent unauthorized access, and mitigate various security risks. Here are some key considerations and practices for implementing security in infrastructure. So last thing amra different types of malware, different types of attacks এগুলো সম্পর্কে জেনেছি। সো আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকে সিকিউর করা হচ্ছে আমাদের মেইন কাজ। কারণ কি, ইন্ট্রুডার্স আর অ্যাভেলেবল এভরিওয়্যার।
সো ইন্ট্রুডারের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের আইটি ইনফ্রাকে সিকিউর করতে হয়। তো সেই সিকিউরেন্সের জন্য আমাদের কিছু মেজার্স ফলো করতে হয়। মেজার্স মানে হচ্ছে এই প্রসেস ফলো করে আমরা আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সিকিউর করতে পারি। সো সেই মেজার্স গুলো হচ্ছে এখানে। ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। সো আমাদের যে নেটওয়ার্ক টা আছে সেটাকে সিকিউর করার প্রসেস। অ্যাক্সেস কন্ট্রোল ইজ নাথিং বাট কাকে আমরা কত প্রিভিলেজ দেবো আমাদের সেই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করার জন্য, তার জন্য একটা লিস্ট ফলো করা হয়। আগের দিন তোমাদের সাথে যখন ফায়ারওয়াল নিয়ে কথা বলছিলাম, আই থিঙ্ক আমি বলেছিলাম তোমাদের যে যেটা কনভেনশনাল ফায়ারওয়াল থাকে, যারা অ্যাকচুয়ালি গেটওয়ে বা একদম পেরিমিটার লেভেল বা যেখানে আমরা প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে যাচ্ছি, অর্থাৎ আমাদের হোম কানেকশন থেকে বা আমাদের বাড়ির ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন থেকে কানেক্ট হচ্ছে ইন্টারনেটের সাথে, একদম সেই গেটওয়েতে থাকে আমাদের ফায়ারওয়াল। সো কনভেনশনাল ফায়ারওয়ালে এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাকচুয়ালি থাকে। অ্যাকচুয়ালি এই অ্যাক্সেস কন্ট্রোলটা একটু ডিফারেন্ট, বাট জাস্ট ফর এক্সাম্পল কি অ্যাক্সেস কন্ট্রোল কি। সো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মানে হচ্ছে তাকে, মানে আমরা সেই সমস্ত ট্রাফিক বা সেই সমস্ত মানে নেটওয়ার্ক ফিড গুলোকে অ্যালাউ করব যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় মনে করব, আর যেগুলোই দেখবো যে না অপ্রয়োজনীয় জিনিস বা যেটার মধ্যে সাসপিশিয়াস বা ম্যালিশিয়াস কিছু থাকতে পারে সেটাকে আমরা অ্যালাউ করব না। কারেক্ট? ডেটা প্রোটেকশনের জন্য আমরা ডিফারেন্ট এন্টারপ্রাইজ লেভেল সলিউশন ইউজ করতে পারি এবং অনেক, যার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ডিএলপি হচ্ছে ডেটা লিকেজ প্রিভেনশন আর প্রটেকশন। এই ডিএলপির কনসেপ্টটা কি হচ্ছে একটু ছোট্ট করে বলি। ডিএলপি হচ্ছে আমাদের দেখবে অনেক জায়গাতেই তোমরা হয়তো শুনে থাকবে যে বিভিন্ন অফিসে এক্সটার্নালি কোনো ডিভাইস যেটা থ্রু ইউএসবি পোর্ট ইনজেক্ট করে বা ঢুকিয়ে আমরা কোনো তথ্য নিতে পারি না, কারণ ওটা ডিসেবল করা থাকে। ওকে, সো অ্যাকচুয়ালি পোর্ট তো ডিসেবল আমরা করে দিতেই পারি, বাট এটার যে টেকনিক্যাল টার্মটা বা কেন এটা করা হয়, ফর দ্য পারপাস অফ ডেটা লিকেজ। কেউ হয়তো কোনো খুব মূল্যবান তথ্য, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেছিলাম বা পড়েছিলাম আগের দিন, সেই ধরনের কোনো তথ্য কোম্পানি থেকে বের করে নিতে পারে। কারেক্ট? সো এটাকে প্রিভেন্ট করার জন্য যে এন্টারপ্রাইজ লেভেল সলিউশনটা আমাদের লাগে, which is called endpoint DLP থ্রু ওয়েব। ধরো না তুমি একটা কোম্পানিতে কাজ করো, তোমরা একটা কোম্পানিতে কাজ করো যেখানে তুমি যে ল্যাপটপটা বা তোমাদের যে ল্যাপটপটা বা পিসিটা দেওয়া রয়েছে, সেই পিসি দিয়ে তুমি এমন কোন ওয়েবসাইটে ঢুকলে which is suspicious। সো সেই সাসপিশিয়াস ওয়েবসাইটে তুমি যদি তোমার ক্রেডেনশিয়াল দিয়ে কিছু করার চেষ্টা করো, there is a chances যে সেই পার্টিকুলার ওয়েবসাইট থ্রু তোমার এনভায়রনমেন্টে বা তোমার অফিস এনভায়রনমেন্টে কিছু ডেটা লিক হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যে এন্টারপ্রাইজ লেভেল সলিউশনটা ইউজ করে থাকি সেটা কেমন হচ্ছে ওয়েব ডিএলপি। সো এইভাবে এটা একটা এক্সাম্পল কিভাবে আমরা ডেটাকে প্রোটেক্ট করতে পারি। ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট কি হচ্ছে, আমি আগের দিন বলছি ভালনারেবিলিটি মানে হচ্ছে উইকনেস অফ আওয়ার সিস্টেম অর আওয়ার নেটওয়ার্ক। তো ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের থ্রুতে আমরা সেই উইকনেস গুলোকে ফাইন্ড আউট করি বিভিন্ন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে। সিকিউরিটি মনিটরিং এন্ড ইনসিডেন্ট রেসপন্স, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট গিভস আস টোটাল সিকিউরিটি পশ্চার অফ আওয়ার আইটি ইনফ্রা। সিকিউরিটি মনিটরিং যেটা করে থাকে, এটা কন্টিনিউয়াসলি 24/7 একটা সার্ভিস, যেখানে আমাদের পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোনো ম্যালিশিয়াসিটি বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ঘটছে কিনা সেটা আমরা মনিটর করি, এবং যদি আমরা এরকম কিছু ফাইন্ড আউট করি তাহলে সেই ক্ষেত্রে সেটার এগেইনস্টে আমরা একটা অ্যাকশন নিয়ে থাকি বা একটা অ্যাক্টিভিটি করে থাকি, যেটাকে ইনসিডেন্ট রেসপন্স বলা হয়। সো এই সিকিউরিটি মনিটরিং এন্ড ইনসিডেন্ট রেসপন্স আমরা দুটো জিনিসের থ্রুতে করে থাকি বা দুটো প্রসেসের থ্রুতে করে থাকি, যাই বলো তোমরা। একটা হচ্ছে SOC, একটা হচ্ছে NOC, বাট বোথ আর ফর পিপল, প্রসেস এন্ড টেকনোলজি। এই তিনটে মিলিয়েই NOC আর SOC তৈরি হয়েছে। আমরা আজকে সেশনে কিছুক্ষণ পরেই সেটা দেখবো। এছাড়া কি করে থাকি আমরা, এমপ্লয়ি অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং করে থাকি। আমাদের যা এমপ্লয়িরা রয়েছে তাদের প্রপার ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আর ভেরি ম্যান্ডেটরি। তাদেরকে যদি আমরা না শেখাই যে আমাদের যে সমস্ত অ্যাসেটস গুলো আমরা হ্যান্ডেল করছি বা ডিভাইসেস গুলো আমরা ইউজ করছি, সেগুলো কিভাবে কোথায় কোথায় সেফলি ইউজ করতে হয়, তার জন্য আমরা এই এমপ্লয়ি অ্যাওয়ারনেস এবং ট্রেনিংটা করে থাকি।
ইভেন তোমাদের যে এই ট্রেনিংটা ফর সাইবার সিকিউরিটি, দিস ইজ অলসো অ্যাওয়ারনেস ট্রেনিং। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উইচ ইজ সাইবার সিকিউরিটি, বিকজ আজকালকার যুগে সবকিছুই ডিজিটাইজড, তাই না? নেক্সট হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি মানে আমরা সবাই জানি ফিজিক্যালি যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কোম্পানির মধ্যে সেগুলোকে সিকিউর করা। নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি কি কিভাবে দেওয়া যেতে পারে তার কিছু স্টেপস আমি এখানে লিখেছি। ইমপ্লিমেন্ট রোবাস্ট ফায়ারওয়ালস অ্যান্ড ইন্ট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সিস্টেম ওয়েদার আইডিএস অ্যান্ড আইপিএস টু মনিটর অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক। সো এই দুটি আমাদের নেটওয়ার্ক ডিভাইস, যে দুটি আমাদের নেটওয়ার্ক মানে আমাদের নেটওয়ার্ককে সিকিউর করছে। ওকে, ইউজ সিকিউর নেটওয়ার্ক প্রোটোকলস। আগের দিনই আমরা বলছিলাম যে HTTPS বা SMTP এগুলো অ্যাকচুয়ালি সিকিউর মেল ট্রান্সফার প্রোটোকল বা সিকিউর HTTP, এই সমস্ত প্রোটোকল ইউজ করে যাতে আমরা ইন্টারনেট কমিউনিকেশনস গুলো করে থাকি, তার জন্য এই প্রোটোকলস গুলোকে ইউজ করা টু সিকিউর আওয়ার ডেটা or data transmission. Segment networks to isolate sensitive systems and data from less secure areas. জাস্ট ফর এক্সাম্পল বলছি, আগের দিনই তোমাদের হয়তো ডিসকাস করেছিলাম কিনা মনে পড়ছে না, যদি না করে থাকি আবার বলছি। এই ফায়ারওয়াল যেটাকে আমরা একদম পেরিমিটার লেভেলে সিকিউরিটি ডিভাইস হিসেবে ইউজ করে থাকি, যেটা আমি বারবার বলছি, এখানে একটা জোন থাকে যেটাকে আমরা বলে থাকি ডিএমজি জোন। ডিএমজি জোন মিনস ডিমিলিটারাইজ জোন। এবার সবারই মনে হবে যে ডিএমজি কি জিনিস, ডিএমজি বা ডিমিলিটারাইজ এর কাজ কি এক্স্যাক্টলি। যদি সেই শব্দটার আক্ষরিক অর্থে যাও, ডিমিলিটারাইজ জোন এর মানে হচ্ছে এখানে কোনো মিলিটারি নেই, কারেক্ট? মানে মোদ্দা কথা, এখানে আমাদের কোনো সিকিউরিটি আমরা প্রোভাইড করছি না বা নেটওয়ার্ক সিকিউরিটি প্রোভাইড করছি না। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে এরকম ধরনের কোনো কিছু কেন রাখা হয়েছে নেটওয়ার্কের মধ্যে? ভেরি ইম্পর্টেন্ট ভ্যালিড কোয়েশ্চেন। যে কারণে রাখা হয়েছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ককে আমরা যত সেগ্রিগেট করব বা যত ভাগে ভেঙে ভেঙে ইউজ করব, সেটা আমাদেরকে বেটার সিকিউরিটি প্রোভাইড করবে, কারেক্ট? যদি আমি একটা জায়গার মধ্যেই সবকিছু মেনটেন করি, তাহলে কিন্তু যদি একটা নোড আমাদের কোনোভাবে স্যাক্রিফাইস হয়ে যায়, তাহলে কিন্তু পুরো এন্টায়ার আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু ইম্প্যাক্টের শিকার হবে, কারেক্ট? সো যাই হোক, ডিমিলিটারাইজ জোনে আমরা কি ধরনের জিনিস হোস্ট করে থাকি, উইচ ইজ not that much মানে সিভিয়ার আর কি বলতে পারি মানে ইম্পর্টেন্ট বা হাই প্রায়োরিটি কোনো কিছু জিনিস আমরা ডিমিলিটারাইজ জোনে রাখি। ঠিক আছে, ধরে নাও একটা সিম্পল এক্সাম্পল, তোমরা বিভিন্ন স্কুলে পড়ো, তোমাদের স্কুলের বা আমাদের ধরে নাও এমন তোমাদের স্কুলের কোনো ওয়েবসাইট যদি থাকে বা বিভিন্ন কলেজের যদি ওয়েবসাইট থাকে, সেই কলেজের থ্রুতে কলেজের ওয়েবসাইটের থ্রুতে ইনফরমেশন গ্যাদারিং ছাড়া কিন্তু অ্যাটাকাররা কিছু করতে পারবে না, কারণ সেখানে না কোনো ধরনের মাল্টি ট্রানজাকশনের জায়গা রয়েছে, না সেন্সিটিভ কোনো ইনফরমেশন শেয়ার করা রয়েছে, সচরাচর করা থাকে না। সো এই যে ওয়েবসাইটটি হোস্ট করা রয়েছে একটা পার্টিকুলার সার্ভারের মধ্যে, কোনো অ্যাজ আ অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভারের মধ্যে, তো সেটাকে যদি আমরা ডিমিলিটারাইজ জোনে রাখি, তো সেইটা আমাদের কি করবে, দুটো জিনিস করবে। সেটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক মানে আমাদের যে নেটওয়ার্কের মধ্যে যে মেমোরি থাকে, সেই মেমোরিটাকে একটু বাঁচাবে, কারণ ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে থাকলে এটা আমাদের মেমোরিটাকে অনেকটা ব্লক করে রাখছে, সো এটা ডিমিলিটারাইজ জোনে রাখছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু সেরকম কোনো সেন্সিটিভ ডেটা বা তথ্য বলো বা অন্য কিছু যেটা ক্যারি করছে না, তাই সেটা আমরা ডিমিলিটারাইজ জোনে রাখতে পারি। সো এই ডিমিলিটারাইজ জোনও কিন্তু আমাদের নেটওয়ার্ক একটা সেগমেন্ট, একটা ইন্টারনাল রাখলাম, সেটাকে আমরা টিয়ার 1 টিয়ার 2 তে ডিভাইড করতে পারি, আবার একটা ডিএমজি রাখলাম। ওকে, নেক্সট হচ্ছে রেগুলারলি আপডেট এন্ড প্যাচ নেটওয়ার্ক ডিভাইসেস টু অ্যাড্রেস ভালনারেবিলিটিস। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখবে আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, মাঝে মাঝে আপডেট আসে, তাই তো? আপডেট করতে পারে অ্যান্টিভাইরাসটা এই কারণে, কারণ সেই অ্যান্টিভাইরাসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে জানো? সিম্পল কিছুই না, যখন কোনো নেটওয়ার্ক থ্রুতে আমরা বা কোনো ট্রাফিকের থ্রুতে আমরা কমিউনিকেট করছি, তাই তো? আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি বা রেসপন্স পাঠাচ্ছি, কিছুই না, এগুলো তো ট্রাফিক। তো সেই ট্রাফিকের মধ্যে যদি কোনো ম্যালিসিয়াস ভাইরাস থাকে, সেই ভাইরাসের একটা পার্টিকুলার সিগনেচার থাকে, সেই সিগনেচার গুলি রীতিমতো আপডেট হতে থাকে আমাদের অ্যান্টিভাইরাসের মধ্যে। যখন সেই সিগনেচার ম্যাচটা পায় অ্যান্টিভাইরাস, সেরকম কোনো কিছু ম্যালিসিয়াস বা সাসপিশিয়াস ভাইরাসের মানে প্রেজেন্স যদি সেই ট্রাফিকের মধ্যে থাকে, তাহলে সিম্পল সেখানে ধরে ব্লক করে দেয়, তাই তো? কিংবা কোয়ারেন্টাইন করে রাখে। প্যাচ মানে কিছুই না, এই সিকিউরিটি
এটাকে আরো মানে করার জন্য মানে অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ডিভাইস যেগুলো অর্গানাইজেশন ইউজ হচ্ছে সেগুলোকে প্যাচ করা হয়ে থাকে। মানে যে ভালনারেবিলিটি গুলো থাকে সেগুলোকে অ্যাকচুয়ালি মানে কি বলবো ফিল করা হয় বা সেই বাগস গুলোকে অ্যাকচুয়ালি ডিসকার্ড করা হয়। কারেক্ট? থ্রু প্যাচিং। Access control. Enforce strong and authentication mechanism such as multi-factor authentication আমরা করে থাকি, আগের দিনই বলছিলাম, লাইক ওটিপি বা ক্যাপচা টু ভেরিফাই ইউজার আইডেন্টিটিস। ইমপ্লিমেন্ট লিস্ট প্রিভিলেজ অ্যাক্সেস, মানে যতটা কম প্রিভিলেজ দেওয়া যায়। গ্রান্টিং ইউজার্স অনলি দ্য পারমিশনস অফ নেসেসারি ফর দেয়ার রোলস, যতটুকু দরকার তাকে ততটা পারমিশনই দেবো অর্গানাইজেশন। Use strong unique passwords or passphrases policies and consider password vaults or password management solution. আগের দিনই বলছিলাম তোমাদের যে আমরা এখনকার যুগে দেখবে সব জায়গাতেই পাসওয়ার্ড দেওয়ার বা পাসওয়ার্ড ক্রিয়েট করার পলিসিটা হচ্ছে উই শুড মেক ইট পাস ফ্রেজ, নট আ পাসওয়ার্ড। কারেক্ট? যেখানে কম্বিনেশন অফ মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বারস উইথ আ পার্টিকুলার লেন্থ, মিনিমাম লেন্থ 8 ক্যারেক্টার্স or 12 ক্যারেক্টার্স মিনিমাম হতে হবে। Next, disable or remove inactive users accounts promptly to minimize the risk of unauthorized access. খুব ইম্পর্টেন্ট। কিছুক্ষণ আগে তোমাদের একটা ছোট্ট করে কথা বলছিলাম এই অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে। ধরেন তোমরা 5 বন্ধু আছে একটা কোম্পানিতে চাকরি পেলে ইন ফিউচার, তার মধ্যে 2 জন ছেড়ে দিল। সেই 5 জন যখন জয়েন করেছিল তাদের অ্যাক্টিভ ডিরেক্টরিতে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। যারা ছেড়ে দিল তাদের যদি বাই চান্স ছেড়ে দেওয়ার পরে ওই পার্টিকুলার অ্যাকাউন্ট গুলো ডিলিট না করা হয়, দিস ইজ আ ভেরি বিগ ভালনারেবিলিটি ইন আওয়ার এনভায়রনমেন্ট। যেহেতু তাদের অ্যাক্সেস ছিল কোনো একটা সময়, তারা ছেড়ে দেওয়ার পরে অ্যাক্সেস এখন আর নেই বা করা উচিত নয়, তাহলে তাদের ইউজার রাখারও কোনো এক্সিস্টেন্স নেই। তো কোনোভাবে যদি কোনো ইন্ট্রুডার খবর পায় যে এই ধরনের কিছু অ্যাভেলেবেল আছে, সেটার অ্যাক্সেস নিয়েও কিন্তু বা সেটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করেও কিন্তু আমাদের নেটওয়ার্ক বা আইটি ইনফ্রার জন্য কিন্তু একটা হার্মফুল ইম্প্যাক্ট ফেলতে পারে বা কম্প্রোমাইজ করতে পারে। So this is actually these are the examples of access control. Data protection key. Encrypt sensitive data at rest and it transit to protect it from unauthorized access. Encrypt sensitive data. আমরা যখন কোনো কমিউনিকেট করি সেই তার এগেইনস্টে আমরা অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো প্লেন টেক্সটে কমিউনিকেট করি, কিন্তু যখন কোনো নেটওয়ার্কের মধ্যে সেই প্লেন টেক্সটটা ফ্লো করে এটা এনক্রিপ্টেড ফরম্যাটে ফ্লো করে। কারেক্ট? সো ডেটা প্রোটেকশন যেটা করে থাকে সেটা হচ্ছে এই পার্টিকুলার এনক্রিপশনকে সিকিউর করে, যাতে কোনো আনঅথরাইজড পারসন সেটাকে অ্যাক্সেস না করতে পারে। রেগুলারলি ব্যাকআপ ক্রিটিক্যাল ডেটা অ্যান্ড টেস্ট দ্য রিস্টোরেশন প্রসেস টু এনশিওর দ্য ডেটা অ্যাভেলেবিলিটি। ভেরি ইম্পর্টেন্ট। ধরে নাও কোনো ন্যাচারাল ডিজাস্টার হলো কোনো কোম্পানিতে, তাহলে তাদের সমস্ত কিছু ডেটা ধ্বংস হয়ে যাবে, মিটে যাবে, মানে বিলুপ্ত হয়ে যেতে পারে। সো ব্যাকআপ যেটা কাজ করে থাকে, প্রত্যেকটা কোম্পানিতে ব্যাকআপের না একটা টাইম পিরিয়ড থাকে, কোনো জায়গায় উইকলি ব্যাকআপ হয়, কিছু জিনিসের ডেইলি ব্যাকআপ হয়। তো এই ব্যাকআপ গুলো মানে হচ্ছে যে টাইমে ওই ব্যাকআপটা নেওয়া হচ্ছে, মানে ওই অবধি যা যা কাজ হয়েছে সেটা একটা রেকর্ড রাখা হচ্ছে। ইন ফিউচার যদি কোনো গন্ডগোল হয়ে যায়, সাপোজ হয়ে গেল, তাহলে যাতে আমরা ওই পার্টিকুলার পয়েন্ট থেকে সেটাকে আবার রিস্টোর করতে পারি বা রিকভার করতে পারি। যেমন সিম্পল ধরে নাও আগে যেটা হতো সবার বাড়িতে ডেস্কটপ ছিল, বা ডেস্কটপ দেখেছো তোমরা, আমরা হয়তো কাজ করছি, যদি আমাদের ইউপিএস না থাকে, হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল, আমরা অনেক বড় একটা কাজ করে ফেললাম বা অনেক পাতা হয়তো লেখা লিখে ফেললাম কোনো ওয়ার্ডে বা এক্সেলে, যদি আমরা সেটা সেভ না করি, অটো সেভের অপশন এখন আছে বাট অনেকদিন আগে একটা সময় ছিল না, তখন কিন্তু এন্টায়ার ডেটাটা জাস্ট ডিলিট হয়ে যেত, সেটাকে আর রিকভারের কোনো অপশন ছিল। দ্যাটস ওয়াই ব্যাকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, and for IT infra it's very very important. ডেটা প্রোটেকশনের জন্য আমি তোমাদের কিছুদিন আগেই বলছিলাম যে ডিএলপি বলে একটা জিনিস আছে, ডেটা লস প্রিভেনশন। ইমপ্লিমেন্ট ডিএলপি মেজার্স টু মনিটর অ্যান্ড প্রিভেন্ট ডেটা লিকস অর আনঅথরাইজড ট্রান্সফারস। তো কিভাবে সেটা যেটা ডিএলপিটা কাজ করে সেটা তোমাদের বললাম আমি। Vulnerability management কি জিনিস? Conduct regular vulnerability assessments and penetration testing to identify and address security weakness. Maintain an inventory of software and hardware assets
and promptly apply security patches and updates. Employ robust antivirus, anti-malware, and intrusion detection systems to detect and mitigate threats. So these are the process যে vulnerability management এইভাবে কাজ করে থাকে। কিছুই না, সিস্টেম নেটওয়ার্কে আমাদের উইকনেসটা খুঁজে বের করতে হবে, যেখান দিয়ে একটা ম্যালিশিয়াস ইন্টেন্ট ওয়ালা লোক আমাদেরকে কম্প্রোমাইজ করতে পারে, সেটা যাতে না করতে পারে তার জন্যই vulnerability management এই স্টেপটা বা এই সিকিউরিটি মেজার্সটা রাখা উচিত। Next, security monitoring and incident response. Implement security information and event management. Yes, this is a very important part. This is a very important tool of SOC. SOC means Security Operations Center. আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে দুটো জিনিস উইথ পিপল, প্রসেস এন্ড টেকনোলজি আমাদেরকে সিকিউরিটি মেজার্স প্রোভাইড করার জন্য বা সিকিউরিটি সিকিউর করার জন্য বা সিকিউরনেস প্রোভাইড করার জন্য আইটি ইনফ্রাতে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে সক, একটা হচ্ছে নক। সক আর নকের ডিফারেন্সটা আমরা দেখবো, বাট তার আগে জেনে নিই যে সকের এই যে টুল সিম, এই সিমটা অ্যাকচুয়ালি কি করে থাকে। এই সিম টুলটি যা করে থাকে সেটা হচ্ছে ওভারঅল একটা আমাদের সিকিউরিটি পশ্চার বা সিকিউরিটি পশ্চারের একটা রিপোর্ট দিয়ে থাকে। এই হচ্ছে সিম টুল, মানে আমাদের এন্টায়ার আইটি ইনফ্রাতে কি ধরনের অ্যাক্টিভিটি চলছে সেটা একটা রিয়েল টাইম মনিটরিং করে থাকি সিম টুল। সিম নিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখবো, তার আগে জাস্ট এক লাইনে আমি তোমাদের বললাম, এস্টাবলিশ ইনস্ট্যান্ট রেসপন্স প্ল্যানস টু কুইকলি রেসপন্স টু অ্যান্ড মিটিগেট সিকিউরিটি ইনসিডেন্টস। আচ্ছা, এটা কি জিনিস, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা পার্টিকুলার কোনো ম্যালিশিয়াস আইপি থেকে একটা ট্রাফিক এসছে, সো সিম টুলে কি হয়, তখন একটা অ্যালার্ট জেনারেট হয়ে যায় যে এই ম্যালিশিয়াস ট্রাফিক থেকে কোনো কমিউনিকেশন এসছে, যেটা দেখা যাচ্ছে যে সেই পার্টিকুলার আইপিটার রেপুটেশন খুব একটা ভালো নয়। ঠিক আছে, রেপুটেশনটা বিভিন্ন থ্রেট ইন্টেল প্ল্যাটফর্ম হয়ে থাকে, তোমরা চেক করো, ভাইরাস টোটাল, আইপি ভয়েড, আইবিএম এক্সফোর্স, এমএক্স টুলবক্স, এগুলো হচ্ছে বিভিন্ন থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বিভিন্ন আইপি, বিভিন্ন ইউআরএল, বিভিন্ন ডোমেইন, বিভিন্ন হ্যাশেস, সেটা রেপুটেশন পেয়ে থাকি। তো ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে সেই প্রসেসটা যার থ্রুতে যদি কোনো অ্যালার্ট জেনারেট হয় আমাদের সিম টুলের মধ্যে, আমরা সেটার এগেইনস্টে অ্যাকশন নিই। কি অ্যাকশন? সিম্পল, সেই আইপিটাকে ধরে ফায়ারওয়ালে ব্লক করে দিই, যাতে ইন ফিউচার যদি কোনো কমিউনিকেশন হয় তাহলে ফায়ারওয়ালেই তো আমাদের প্রথম ট্রাফিকটা আসবে, তাই তো, একদম পেরিমিটার লেভেলে অ্যাভেলেবেল আছে। ফায়ারওয়াল সেটাকে দেখিয়ে, ওই যে পলিসি লেখার কথাটা বললাম, সেটাই হচ্ছে মানে নিউ জেনারেশন যে ফায়ারওয়াল গুলো থাকে, সেখানে আমরা এক ধরনের রুল ক্রিয়েট করে দিলাম যে ওই পার্টিকুলার আইপি থেকে কাইন্ড অফ রুল, অ্যাকচুয়াল রুল কিন্তু একটু আলাদা হয়। জাস্ট বলছি যে ওই আইপিটাকে আমি বলে দিলাম, ফায়ারওয়ালকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে এই পার্টিকুলার আইপি থেকে যদি কোনো কমিউনিকেশন এসে থাকে তাহলে কিন্তু সেটাকে অ্যালাউ করা যাবে না, সেখানে ব্লক করে দেবে। সো এইটাই হচ্ছে এক ধরনের ইনসিডেন্ট রেসপন্স, যেটা আমরা দেখো সিমের মধ্যে যখন একটা অ্যালার্টকে পেলাম সেই অ্যালার্টের এগেইনস্টে করে থাকছি। ওকে, এস্টাবলিশ ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানস। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে কন্ডাক্ট সিকিউরিটি অডিটস অ্যান্ড লগ অ্যানালাইসিস টু আইডেন্টিফাই পোটেনশিয়াল ব্রিচেস অর সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি সিকিউরিটি অডিট যেটা করে থাকে সেটা হচ্ছে একটা চেকিং প্রসেস করে। কি চেকিং প্রসেস? সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি মেজার্স গুলো যে ইমপ্লিমেন্ট করা হয়েছে বা যেভাবে আমাদের সিকিউরিটি পশ্চারটা ডিজাইন করা হয়েছে সেটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। লগ অ্যানালাইসিস মানে হচ্ছে এই যে পার্টিকুলার ট্রাফিক গুলো যাচ্ছে আসছে, ঠিক আছে, সেই ট্রাফিক গুলো আমাদের মানে চেকিং সাইট, সেই বিভিন্ন ডিভাইসেস গুলো যেগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের
ইনফ্রাস্ট্রাকচারে সেগুলো ঠিকঠাক কাজ করছে কি কাজ করছে না, ঠিক আছে, সেই অ্যাক্টিভিটিকে পারফর্ম করা। So this is a part of security monitoring and incident response, which is very important security measures while we are implementing security in IT infra. Employee awareness training. Provide security awareness training to employee to educate them about best practices, social engineering threats, and their role in maintaining security. Enforce policies for safe handling or sensitive data, secure password practices, and reporting security incidents. তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি কিভাবে আমরা আমাদের মানে এমপ্লয়িজদের অ্যাওয়্যার করতে পারি অ্যাবাউট সাইবার সিকিউরিটি, সরি অ্যাবাউট সিকিউরিটি থ্রেটস। ওকে, নেক্সট ফিজিক্যাল সিকিউরিটি। সিকিউর ফিজিক্যাল অ্যাক্সেস টু ডেটা সেন্টার্স, সার্ভার রুমস অ্যান্ড আদার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লোকেশনস। মানে ফিজিক্যালি যে সমস্ত ডিভাইসেস গুলো আমাদের কাছে আমাদের ইনফ্রাতে অ্যাভেলেবেল আছে সেগুলোকে আমরা সিকিউরিটি প্রোভাইড করে থাকি। ইমপ্লিমেন্ট ভিডিও সার্ভিলেন্স, লাইক কোনো ক্যামেরা, মানে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো, access control systems, and other physical security measures as appropriate. Okay, note, it is important to regularly review and update security measures to adapt to emerging threats and vulnerabilities. Additionally, compliance with relevant regulations and standards, that means GDPR, PCI DSS specific to your industry, should be considered when implementing security controls in our infrastructure. এই GDPR বা PCI DSS হচ্ছে একটা অটোনোমাস বডি, এরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার্স বা পলিসিজ ফর বিভিন্ন অর্গানাইজেশন সেটা ডিজাইন করে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার। এটার কনসেপ্টটা কি জিনিস, কি এই সিকিউরিটি অপারেশন সেন্টার? অ্যাকর্ডিং টু গার্টনার হচ্ছে একটা মানে পৃথিবীর সব থেকে বড় একটা অর্গানাইজেশন যারা সিকিউরিটি রিলেটেড বিভিন্ন জার্নালস বলো বা বিভিন্ন মানে কি বলবো ইনফরমেশনস বলো রিলেটেড টু বিভিন্ন ডিভাইস বা অ্যাক্টিভিটি যাই হয়ে থাকে সেগুলো সম্পর্কে খবর দেয় বা খবর দিয়ে থাকে। বা অ্যাকচুয়ালি গার্টনারের অনেক ইউজ আছে, বাট অ্যাকর্ডিং টু গার্টনার যেহেতু এটাকে আমরা অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো মানে ইম্পর্টেন্ট বা আমাদের সিকিউরিটির ক্ষেত্রে ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন আর মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন হিসেবে কনসিডার করছে। অ্যাকর্ডিং টু গার্টনার বলে থাকে সিকিউরিটি অপারেশন সেন্টার কি? আর সিকিউরিটি অপারেশন সেন্টার ইজ আ facility that houses an information security team responsible for monitoring and analyzing an organization security posture on an ongoing basis. যেমন আমি বললাম SOC কি করে 24/7 একটা মনিটরিং করে, কারেক্ট? SOC staff work close with organizational incident response teams to ensure security issues are addressed quickly upon discovery. High level concept কি হচ্ছে SOC এর? ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট কি? যে সমস্ত ডিভাইস গুলো আছে, থ্রেট ইন্টেল প্ল্যাটফর্ম গুলো আছে, যেগুলো এক্সাম্পল আমি দিলাম, থ্রু দিস SOC প্রসেস কি করে, কোন একটা মানে ঘটনা ঘটেছে বা সাসপিশিয়াস বা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটেছে, সেটাকে চেক করে তার এগেইনস্টে কি অ্যাকশন নিতে হবে সেটা নিয়ে সেই পার্টিকুলার সাসপিশিয়াস অ্যাক্টিভিটিটাকে মিটিগেট করে বা তার যে ইম্প্যাক্টটা, হার্মফুল ইম্প্যাক্টটা, সেটাকে মিনিমাইজ করে বাই ডিফারেন্ট ইনসিডেন্ট রেসপন্স টেকনিক্স। ওকে, এটা হচ্ছে SOC এর মেইন কাজ। SOC ক ধরনের হয়? 3 ধরনের SOC হয়ে থাকে। একটাকে আমরা ইনহাউস SOC বলি, একটাকে MSSP বলি, একটাকে হাইব্রিড SOC বলি। ইনহাউস SOC কি জিনিস? an organization runs its own SOC, মানে যে অর্গানাইজেশনের মধ্যে তাদের নিজস্ব SOC আছে, মানে লোকও তাদের, প্রসেসও তাদের, বিভিন্ন মানে টেকনোলজিও তাদের, ঠিক আছে, মানে যে সমস্ত ডিভাইস তারা ইউজ করছে সবকিছু, সেটাকে আমরা ইনহাউস SOC বলি। MSSP কি? ম্যানেজ সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার বা ম্যানেজ সিকিউরিটি প্রোভাইডার। এরা কি করে? এটাকে দুভাগে ভাগ করা যায়, ডেডিকেটেড আর শেয়ার। ডেডিকেটেড মানে হচ্ছে একটা টিম থাকে, মানে a team of people with the service provider work for client. Here the client typically have their own technology and SIM and other tools will be hosted in client's data center. মানে ধরে নাও একটা কোম্পানি যে এই MSSP সার্ভিসটা দিয়ে থাকছে, তো ক্লায়েন্টের কাছে তাদের নিজস্ব নেটওয়ার্ক ডিভাইসেস লাইক ফায়ারওয়াল বলো, IPS বলো, IDS বলো, এগুলো অ্যাভেলেবেল আছে।
কিন্তু যে বি ভেন্ডার তাকে সার্ভিসটা দিচ্ছে তার কাছে ধরে নাও সিম টুলটা আছে। এবার এই দুটো এ আর বি একসাথে একটা সক তৈরি করেছে যেখানে এই সিকিউরিটি অ্যান্ড ইনসিডেন্ট মনিটরিংটা হবে, ইভেন্ট মনিটরিংটা হবে এবং তাদের সিকিউরিটি পশ্চারটা মেজার করা হবে। Okay, shared key niche. A team of people with the service provider monitor and analyze logs coming from various clients. In this model, the technology is hosted on a provider's end. মানে এই ক্ষেত্রে না ওই এ আর বি কনসেপ্ট, কিন্তু পুরো জিনিসটাই বি অর্থাৎ ভেন্ডার প্রোভাইড করছে এ কে। ওকে, হাইব্রিড সক কাকে বলে? ইট ইজ আ মিক্স অফ বোথ ইন-হাউস সক অ্যান্ড এমএসএসপি। টিপিক্যালি দিস ইজ ডান বাই আউটসোর্সিং দ্য L1 monitoring to a MSSP and the organization runs L2 and incident response team in house. L1 মানে হচ্ছে যারা একদম বেস লেভেলে শুধু মনিটরিং কাজটা করছে তাদেরকে L1 বলা হয়, তাদের উপরে লোককে L2 বলা হয়। ঠিক আছে, এবং এরাই অ্যাকচুয়ালি ইনসিডেন্ট রেসপন্সটা করে থাকে, L1 শুধু মনিটরিং করে। সো দিস ইজ আ হাইব্রিড কনসেপ্ট অফ ইন-হাউস অ্যান্ড এমএসএসপি। Why does organization need SOC? খুব ইম্পর্টেন্ট, জানাটা খুব দরকার। কেন SOC-এর রিকোয়ারমেন্ট আছে? One of the main benefit of having security operations center is that it improves security incident detection through constant monitoring and analysis. মানে ধরে নাও একটা কোম্পানির মধ্যে সব সময় একটা টিম অ্যাভেলেবেল আছে যে শুধু এই সিকিউরিটি মনিটরিংই করছে, মানে কোন ট্রাফিকটা আসছে, কোথা থেকে আসছে, শুধু মানে সেটা নয়, সেটার ইনডেপথ অ্যানালাইসিস, ঠিক আছে, একটা এক্সপার্ট লেভেলে সেটা করছে। সো সেই কোম্পানির সিকিউরিটি যে পশ্চারটা সেটা সব স্ট্রং হবে। কারেক্ট? ইট শিফটস টু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ রাদার দ্যান বিং রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মানে কি? আগে থেকেই তারা রেডি থাকছে এই অ্যানালাইসিস গুলো করে, যে যদি কোনো ট্রাফিক আসে সেই ট্রাফিকটাকে তারা তো আগে থেকে অ্যানালাইজ করছে যাতে কোনো ম্যালিশিয়াসিটি ধরা পড়ার আগেই তারা ডিটেক্ট করতে পারে। সো দিস ইজ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। ওকে, রিঅ্যাক্টিভ নয়। কেন রিঅ্যাক্টিভ মানে কি? যেটা আসলো আচ্ছা তারপরে একটা রেসপন্স প্ল্যান। বাট প্রোঅ্যাক্টিভ মানে কোনো কিছু আসতে পারে সেটার একটা ধারণা করে বা সেটার একটা R&D করে আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রাখা বা ফ্রেমওয়ার্ক রেডি করে রাখা, যাতে আমাদের অর্গানাইজেশনকে বেটার সিকিউরিটি পশ্চার প্রোভাইড করা যেতে পারে। মনিটরিং 24/7, অ্যাজ আই সেড, এটা কন্টিনিউয়াস মনিটরিং করে। ওকে, এটা নন স্টপ। So a SOC is able to provide organization with an advantage to defend against intrusion regardless of the type of attack at any time. এটা আনস্টপেবল, মানে বুঝতেই পারছো এখানে যারা কাজ করে তারা বিভিন্ন শিফটিং এ কাজ করে। সো সিকিউরিটি সকের ক্ষেত্রে এটা ইটস আ রেসলেস জব। ওকে, এন্ড উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস। কখন কি হয়ে গেল এটা কেউই জানে না। সো কন্টিনিউয়াস মনিটরিং ইজ ভেরি নিডেড। SOC also helps to meet the regulatory compliances. Compliances মানে কিছুই না, কিছু পলিসিস থাকে, গাইডলাইন্স থাকে, সেগুলোকে ফলো করতে SOC আমাদের হেল্প করে। SOC এর একটা ওভারফ্লো এখানে দেওয়া রয়েছে। এই ওভারফ্লোতে অ্যাকচুয়ালি SOC কাজ করে। একটা জিনিস, দুটো জিনিস আমাদের বলে দিই। ইনসিডেন্ট আর ইভেন্টের মধ্যে একটা তফাৎ আছে। ইনসিডেন্ট মানে সিম্পল একটা ট্রাফিক ইনবাউন্ড হোক, মানে আমাদের এনভায়রনমেন্টে আসুক বা আউটবাউন্ড হোক বা আমাদের এনভায়রনমেন্টের বাইরে যাক, এটাকে আমরা একটা ইনসিডেন্ট বলছি। বাট ইভেন্ট তখনই সেটা হয়ে যাচ্ছে যখন সেই ইনসিডেন্টটা বা সেই ট্রাফিকটা কোনো ম্যালিশিয়াসিটি ক্যারি করছে। এই ইভেন্টটাই অ্যাকচুয়ালি আমাদের সিম টুলে ধরা পড়ে। ঠিক আছে, তো যেমন এখানে লেখা আছে দেখো, ইভেন্ট ফ্রম লগ সোর্সেস অ্যান্ড অ্যালার্টস ফ্রম মনিটরিং টুল, অর্থাৎ সিম জেনারেটস আ নিউ কেস। এই যে ইভেন্টটা ঘটলো, সকের মধ্যে একটা অ্যালার্ট জেনারেট হয়ে যায়, তারপর কাজ শুরু হয় সক টিমের। যেই আমাদের সিম টুলের মধ্যে সেই অ্যালার্টটা চলে এলো, L1 কি করে? সেই অ্যালার্টটাকে অ্যানালাইজ করতে আরম্ভ করে। ঠিক আছে, যে সমস্ত ডেটা রিকোয়ার্ড থাকে সেগুলো সেই অ্যালার্ট থেকে সে পেয়ে যায়, সেই লগটাকে অ্যানালাইজ করা স্টার্ট করে, দেন সে L2 কে সেটা দেয়, L2 সেটা ডিপ ডাইভ অ্যানালাইসিস করে, দেন এগেন একটা ক্রস চেকিং প্রসেস হয়। সেই ক্রস চেকিং প্রসেসের মধ্যে এতগুলো স্টেপস থাকে, দেন আফটার সেটা মিটিগেট হওয়ার পরে সেটাকে ক্লোজ করা হয়। এর মধ্যে অনেক কিছু আছে, বাট ইন ফার্দার ফিউচার যদি কেউ সার্ভিস নিয়ে পড়ো, SOC is a different paper. Okay, next, incident response and process life cycle. এটাই হচ্ছে SOC এর মেইন কাজ, যে কোনো অ্যালার্ট যদি আসে সেটাকে কিভাবে আমরা মিটিগেট করব বা রেমিডিয়েট করব। কারেক্ট? তো এটার 6টা স্টেপ হয়: প্রিপারেশন, আইডেন্টিফিকেশন, কন্টেইনমেন্ট, ইরাডিকেশন, রিকভারি এন্ড লেসন লার্ন।
প্রিপারেশন মানে হচ্ছে উই আর প্রিপেয়ারিং আওয়ার ইনফ্রা টু face such kind of malicious thing, and after facing how to deal with that, এটার জন্য একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বা ফ্রেমওয়ার্ক। আইডেন্টিফিকেশন মানে যে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিটা ঘটছে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ মানে ইয়েস ঘটমান ম্যালিশিয়াস বা সাসপিশিয়াস ঘটনা। কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে হচ্ছে সিম্পলি সেটাকে যেটা ধরা পড়েছে সেটা যাতে ফার্দার না ছড়ায় সেটা দেখা। ইরাডিকেশন মানে হচ্ছে যতটুকু ধরা হয়েছে সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করে ডিসকার্ড করা। রিকভারি মানে সিম্পল যদি কোনো পোর্শন অ্যাফেক্টেড বা ইম্প্যাক্টেড হয়ে গিয়ে থাকে সেটাকে প্রপারলি আমাদের আবার সেই পুরোনো জায়গায় ফিরিয়ে আনা। অ্যান্ড লেসন লার্ন কি? লেসন লার্ন মানে হচ্ছে যাতে ফার্দার এই ধরনের ঘটনা আমাদের সম্মুখীন না হতে হয় সেটা আমরা চেষ্টা করবো বা সেই জায়গায় আমরা নিয়ে যাব আমাদের এনভায়রনমেন্টকে। এসএলএ ভেরি ইম্পর্টেন্ট। এসএলএ মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এটা আমি কেন রেখেছি স্লাইডের মধ্যে, যা যে সমস্ত L1 বা L2 রা সকে কাজ করে তারা এই এসএলএটাকে খুব মেনটেন করে। এই P1, P2, P3, P4 মানে হচ্ছে বিভিন্ন টাইম ডিপেন্ডেন্সি থাকে। এই অ্যালার্ট গুলো এই 4টে টাইপের হয়, P1, P2, P3, P4। সো এই অ্যালার্টস গুলো অনুযায়ী অ্যাকচুয়ালি তাদেরকে কাজ করতে হয়। কোন একটা পার্টিকুলার অ্যালার্ট যে এন্টায়ার যখন যে থেকে অ্যালার্টটা এলো তারা ইনভেস্টিগেশন শুরু করলো, অ্যানালাইজ করলো, রেজলিউশন দিল বা মানে পার্টিকুলার টিমকে বা এই যে পুরো ফুল ইনসিডেন্ট রেসপন্স প্রসেসটা চলে সেখানে একটা টিকিট রেজ করতে হয়, ঠিক আছে। সেই এই যে ইনসিডেন্টটা আসা থেকে ওই টিকিটটা রেজ করা পর্যন্ত মানে যে কেসটা সে তৈরি করলো সেইটা একটা টাইম পিরিয়ড থাকে, সেটাই হচ্ছে এসএলএ। জাস্ট সে ফর এক্সাম্পল ধরে নাও তোমাদের বাড়িতে টিভি লাইন চলে গেছে, কারেক্ট? আমরা সবাই একটা এসএলএ তে মানে যে তোমাকে ওই মানে টিভির কানেকশনটা প্রোভাইড করছে সেও একটা এসএলএ নিয়ে চলে, ঠিক আছে। সো এটা একটা অর্গানাইজেশন লেভেলের অন্য গল্প আছে, সেটা আমরা পরে দেখবো। সাইবার কিল চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লকহিড মার্টিন বলে একজন ভদ্রলোক এই সাইবার কিল চেনটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট বা বলতে পারি বানিয়েছিল। লকহিড সাইবার কিল চেন অ্যাকচুয়ালি কি প্রসেস, যখন কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার আমাদের এনভায়রনমেন্টে আসে সেটা তো অ্যাটাকার প্ল্যান করে যে কিভাবে সে আমাদেরকে কম্প্রোমাইজ করবে। সেই অ্যাটাকারের যে ইচ এন্ড এভরি স্টেপ সে কিভাবে প্ল্যান করলো সেই স্টেপস গুলো আমাদের এই সাইবার কিল চেনের মধ্যে দেওয়া রয়েছে। রিকগনিসেন্স, ওয়েপনাইজেশন, ডেলিভারি, এক্সপ্লয়টেশন, ইনস্টলেশন, কমান্ড এন্ড কন্ট্রোল এন্ড অ্যাকশন অন অবজেক্টিভ। তো এই 7টা ফেজ ফলো করে একটা অ্যাটাককে অ্যাকচুয়ালি প্ল্যান করা হয়। SIM tool. SIM stands for Security Information and Event Management. It is a security management solution that helps in collecting, parsing and correlating events from various log sources. কিছুই না, আমি বলছিলাম যে কোনো যদি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটে সিম টুলের মধ্যে কিছু ফিচার্স আছে, এই যে কোরিলেটিং, পার্সিং, কালেক্টিং লগ সোর্সেস যেগুলো বলছে, বিভিন্ন লগ মানে হচ্ছে এই যে ডেটাগুলো বিভিন্ন আমাদের নেটওয়ার্ক ডিভাইসেস গুলো বা অ্যাসেটস গুলো আমাদেরকে প্রোভাইড করছে সেটাই হচ্ছে লগস অ্যাকচুয়ালি, আর কিছু না। লগকে আমরা ফুটপ্রিন্টসও বলে থাকি। বিভিন্ন মানে 3টে সিম টুল খুব ইউজ করা হয়, একটা IBM কিউরেটার, স্প্লাঙ্ক আর আর্কসাইট। ওকে, সেটার এক্সাম্পল আমি দিলাম। আচ্ছা, এই হলো আমাদের সকের আইডিয়া। নেক্সট যেটাতে যাবো সেটা হচ্ছে আমাদের নক। নক কি জিনিস? সকের মতো নকও যেটা করে থাকে, নক অনলি নেটওয়ার্ক মনিটরিং করে বা নেটওয়ার্ক রিলেটেড যত অপারেশনস বা অ্যাক্টিভিটি হয় সেটা নক করে থাকে। Monitors and manages a service provider's network only. Information about current and historical planned activity of the system, network status and operational statistics, fault monitoring and management. Okay, এই কাজটা হচ্ছে নকের মেইন কাজ। সো নক যেটা করে অনলি নেটওয়ার্ক এন্ডে করে, সক যেটা করে ওভারঅল করে। What are the roles and the responsibilities of a knock technician? Knock technician actually কি করে থাকে? To further define a network operation center technician's role, here's the quick rundown of some their daily tasks: application software installation, troubleshooting and updating. So আমাদের নেটওয়ার্ক এন্ডে যে সমস্ত সফটওয়্যার রিকোয়ার্ড থাকে সেগুলোকে প্রপারলি ম্যানেজ করা থ্রু ইনস্টলেশন, ট্রাবল শুটিং এন্ড প্রপার আপডেট করা হচ্ছে এই নক টেকনিশিয়ানের কাজ।
ইমেল ম্যানেজমেন্ট সার্ভিসেস, প্রপার ইমেল কাজ করছে কি কাজ করছে না সেটা দেখা। ব্যাকআপ অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট, কিছু নাকি বললাম যে ব্যাকআপ কি করে বা স্টোরেজ কি করে, সেই জায়গাটা দেখা। পলিসি এনফোর্সমেন্ট মানে কিছুই নয়, আমাদের নেটওয়ার্ক ডিভাইসেস গুলো যেভাবে কাজ করে বা যেভাবে কাজ করাই আমরা, সেই যে ইনস্ট্রাকশনস গুলো, ঠিক আছে, সেগুলো প্রপারলি ফলো হচ্ছে কি হচ্ছে না, নতুন কোনো পলিসি ইমপ্লিমেন্ট করা হবে কি হবে না, পুরনো কোনো পলিসির মধ্যে চেঞ্জ করা হবে কি হবে না, এটাকে আমরা ফাইন টিউনিং বলি। তো এইগুলো হচ্ছে পলিসি এনফোর্সমেন্ট। ফায়ারওয়াল অ্যান্ড আইপিএস মনিটরিং ম্যানেজমেন্ট অন নক কম্পিউটার্স, যেহেতু এই দুটো ডিভাইসই এতটা ইম্পর্টেন্ট, মানে অ্যাসেট এতটা ইম্পর্টেন্ট, যেগুলো প্রাইমারিলি আমাদের নেটওয়ার্ককে মনিটর করছে, সেটাকে প্রপারলি ম্যানেজ করা। অ্যান্টিভাইরাস স্ক্যানিং অ্যান্ড রেমিডিয়েশন, অ্যান্টিভাইরাস স্ক্যান করে যদি কোনো ইম্প্যাক্টফুল ভাইরাস কে বের করে থাকে, সেটাকে as soon as possible আমাদের নেটওয়ার্ক থেকে সরিয়ে ফেলা, এবং এই সমস্ত কাজ। প্যাচ ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াইট লিস্টিং, প্যাচ ম্যানেজমেন্ট মানে আমি কি বললাম, ওই যে ভালনারেবিলিটি গুলো খুঁজে পাওয়া গেছে আমাদের সিস্টেমের মধ্যে, আফটার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সেগুলোকে প্রপারলি প্যাচ করে দেওয়া, মানে সেগুলো যাতে ফার্দার না থাকে সেটাকে দেখা। হোয়াইট লিস্টিং মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার, ধরো একটা এক্সাম্পল বলছি, একটা আইপি ধরে নাও, ঠিক আছে, সেই আইপি যদি ব্ল্যাক লিস্টেড আইপি হয় বা ম্যালিশিয়াস আইপি হয়, ইন ফার্দার ফিউচার যেটা হয়, এই ব্ল্যাক লিস্টেড আইপি গুলো বিভিন্ন অ্যাক্টিভিটির থ্রুতে ফার্দার মানে ক্লিন হয়ে যায়, ঠিক আছে। তো সেইগুলোকে অনেক সময় মানে আমাদের নেটওয়ার্ক থেকে অ্যাজ আ হোয়াইট লিস্টিংও করে দেওয়া হয়, মানে ব্ল্যাক লিস্টেড ছিল, রেপুটেশনটা আগে খারাপ ছিল, এখন ঠিক হয়েছে, সেটা হোয়াইট লিস্টিং একটা এক্সাম্পল। শেয়ার থ্রেট অ্যানালিসিস মানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে থ্রেটস গুলো আছে, এই থ্রেটস এর কথায় মনে পড়লো আমাদের একটা নাম আছে যেটাকে আমরা স্পেশালি শকের ক্ষেত্রে বলে থাকি, উইচ ইজ আইওসি। আইওসি মিনস ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ নাম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমস্ত জিনিস আমাদের এনভায়রনমেন্টকে কম্প্রোমাইজ করতে পারে, যা দিয়ে আমাদের নেটওয়ার্ক বা আমাদের সিস্টেম কম্প্রোমাইজ হতে পারে, সেগুলো কি কি, সেগুলো সরাসরি তিনটে জিনিস হয়, ওই আইপি, ইউআরএল আর হ্যাশ বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। সো এই তিনটে জিনিসের খুব ভালো করে থ্রু আউট অ্যানালাইসিস করা, মানে এই নকের থ্রুতে, এটাই হচ্ছে থ্রেট অ্যানালাইসিস এর অ্যাকচুয়ালি কথা বলেছে সচরাচর একদম বেস লেভেলে। এছাড়া থ্রেট অ্যানালাইসিস একটা ডেপথের কনসেপ্ট। অপটিমাইজেশন এন্ড কোয়ালিটি অফ সার্ভিস রিপোর্টিং, প্রপারলি আমাদের নক মনিটর করছে কি করছে না আমাদের নেটওয়ার্ক, সেটাকে দেখা এবং চেক করা। ভয়েস অ্যান্ড ভিডিও ট্রাফিক ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পারফরমেন্স রিপোর্টিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট রেকমেন্ডেশনস। ইন ফার্দার ফিউচার আমাদের এই সিকিউরিটি পশ্চারকে, নেটওয়ার্ক সিকিউরিটি পশ্চারকে আরো বেটার করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি আমরা, সেগুলোকে এই পার্টিকুলার রিপোর্টের মধ্যে আমরা শো করি। নেটওয়ার্ক অপারেশন সেন্টার কম্পোনেন্টস। নেটওয়ার্ক, এবার দেখি আমরা নেটওয়ার্ক অপারেশন সেন্টারে কি কি জিনিস থাকে, এটা নিশ্চয়ই তোমাদের একটু একটু আইডিয়া হয়েও গেছে, মানে সেটা হচ্ছে then NOC's most important role is to provide full visibility into the enterprise infrastructure and all its components and equipments, including the following. Important জিনিসগুলো দেওয়া হয়েছে: firewalls, network devices like routers, switches, hubs, servers, wireless systems, Internet of Things devices, virtual machine, databases, software and services. So এইগুলো হচ্ছে key components of our NOC. এক মিনিট।
সো এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক কম্পোনেন্টস গুলো। নেক্সট হচ্ছে আমাদের নক রাখার বা একটা অর্গানাইজেশনে বা একটা আইটি ইনফ্রাতে নক থাকার বেনিফিটস কি কি আছে। Companies with dedicated NOC, in-house or on-premises or external, can expect to realize these benefits. Keep installing, troubleshooting, and patching business-critical network software. Antivirus support to prevent viruses for enterprise and spreading across the network in conjunction with the organization security. So, যেহেতু একটা রিয়েল টাইম মনিটরিং চলছে থ্রু নক, তো যে সমস্ত ডিভাইসেস গুলো আমরা ইউজ করছি সেগুলোর প্রপার দেখাশোনা করা, মেনটেনেন্স করা, যেমন অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে বলা হলো যে প্রপার আপডেটেড থাকা, এছাড়াও ব্যাকআপ যেগুলো আছে সেগুলো মেনটেন হয়। রিপোর্টিং অন নেটওয়ার্ক হেলথ টু হেল্প উইথ অপটিমাইজেশন অ্যান্ড প্রবলেম রেজলিউশন। এক্স্যাক্টলি, যেমন আমাদের কি দরকার, আমরা যখন কোনো কাজ করি, কাজ করতে করতে আমাদের একটা রেস্টিং দরকার, তো রেস্ট দরকার বডি, তার জন্য আমাদের ফুড দরকার এনার্জির জন্য, কাজ করার ক্ষমতার জন্য। তো যখন ডিভাইসেসরা কন্টিনিউয়াস কাজ করে, হতে পারে তাদের প্রাণ নেই, বাট দে নিড মেনটেনেন্স, কারেক্ট? মানে তোমরা যদি তাদের মেনটেনেন্স প্রোভাইড না করো, তাহলে মানে প্রপারলি তারা কাজ করতে পারবে না, কারেক্ট? সো একটা ডেডিকেটেড নক টিম থাকলে যেটা হয়, এই প্রপারলি এই নেটওয়ার্ক ডিভাইসেস গুলোর মেনটেনেন্স, প্রপার ওয়ার্ক, এটা মনিটর করা, তারা ঠিকঠাক কাজ করছে কি করছে না, কোনো জায়গায় কোনো যদি ডিসপুট হয় বা কোনো যদি প্রবলেম হয়, থ্রু মেনটেনেন্স সেটাকে রিকভার করা, এগুলো নক করে থাকে। মনিটরিং অ্যান্ড ম্যানেজিং ফায়ারওয়ালস টু এনশিওর অনগোয়িং নেটওয়ার্ক অ্যান্ড বিজনেস সিকিউরিটি। এই ফায়ারওয়াল শব্দটা বারবার আসছে, মানে বুঝতেই পারছো ফায়ারওয়াল কতটা ইম্পর্টেন্ট। স্পটিং সিকিউরিটি ইস্যুস লাইক থ্রেটস অ্যান্ড অ্যাটাকস টু মিটিগেট দেম অ্যান্ড মিনিমাইজ ড্যামেজ। নক খুব মানে সিরিয়াসলি এবং খুব দায়িত্ব সহকারে এই রেসপন্সিবিলিটি পালন করে, যাতে কোনো থ্রেট বা অ্যাটাক না হয় আমাদের অর্গানাইজেশনে, এবং যদি হয়ে থাকে সেটা প্রপারলি মিটিগেট করে সেটার মানে যে পোস্ট অ্যাক্টিভিটি, তারপরে কিছু মেজার্স নেওয়া ইন ফার্দার ফিউচার, যাতে ওই ধরনের ঘটনার আমরা সম্মুখীন বা আমাদের অর্গানাইজেশন সম্মুখীন না হয়, সেটাকে দেখে হচ্ছে নক। খুব ইম্পর্টেন্ট, নক ভার্সেস সক, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। নক কি করে, সক কি করে, সেটার কিছু আমি এখানে জিনিস লিখে এক্সপ্লেন করেছি। Network Operation Center are responsible for maintaining companies' computer systems technical infrastructure, while Security Operation Center are responsible for protecting the organization against cyber threats. তার মানে বুঝতে পারছো যে নক শুধু মেইনলি নেটওয়ার্ক পোর্শনটা দেখছে, বাট সক যেটা করছে এন্টায়ার অর্গানাইজেশনকে প্রোটেক্ট করছে ফ্রম ডিফারেন্ট সাইবার থ্রেটস। নকস ফোকাস অন প্রিভেন্টিং নেটওয়ার্ক ইন্টারফেসেস কজড বাই natural causes such as natural disasters, power outages, and internet outages, while SOC are engaged in monitoring, management, and protection. Both NOC and SOC are directly maintaining BAU activities. Okay, BAU activities মানে হচ্ছে আমাদের ডেইলি বিজনেস অ্যাক্টিভিটিস যেগুলো হয়ে থাকে সেগুলো। NOC provide 24/7 data protection for network performance, prevent downtime, and help with network upgrades, while SOCs examine and react to security threats, vulnerabilities, and breaches. Both NOCs and SOCs require many of the same skills, such as the ability to monitor the operations of the network and identify and address issues that are causing network performance issues. Organizations seeking to secure their networks should have both NOC and SOC in order to get the best out of the network. Improved collaboration between NOC and SOC can only improve the efficiency with which they respond during crisis. So, তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে নক আর সক দুটো থাকাই খুব ইম্পর্টেন্ট বা খুব জরুরি, বাট প্রবলেম যেটা হয়ে যায় মোস্ট অফ দ্য কোম্পানিতে নকটা তো থাকে, বাট সক অনেকেই রাখতে চান না। তাদের অনেকের ক্ষেত্রেই মনে হয় যে নকটা আছে অনলি নেটওয়ার্ক মনিটরিং এর ক্ষেত্রেই, বা নেটওয়ার্ক মনিটরিং দিয়ে কিন্তু আমাদের অর্গানাইজেশন সিকিউর হয়ে যাবে, বাট দিস ইজ রং কনসেপ্ট। অ্যান্ড একটা জিনিস যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে সেটা হচ্ছে সককে এখন ম্যান্ডেটরি করে দিয়েছে ফর অর্গানাইজেশন। এভরি অর্গানাইজেশন শুড মেনটেন দিস সক এক্সেপ্ট নক। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট টপিক আজকের হচ্ছে কনসেপ্ট অফ অপারেশন টেকনোলজি
সিকিউরিটি আর ওটি সিকিউরিটি। প্রথমে আমি বলছিলাম যে ওটি আর আইটি দুটো কনসেপ্ট আছে, ঠিক আছে। ওটি হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ওটি, যেগুলো আমাদের ডিরেক্টলি যে ফেসিলিটি গুলো আমরা অ্যাভেল করি। কি ধরনের ফেসিলিটি? লাইক পাওয়ার ফেসিলিটি, হেলথ ফেসিলিটি। ওকে, সো এই পাওয়ার এবং হেলথ এইগুলোর সাথে যে সমস্ত কোম্পানিজরা রিলেটেড আছে বা বিভিন্ন অর্গানাইজেশনসরা রিলেটেড আছে, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ওটি বলে থাকি। ওকে, সো এখানে দেখো বিভিন্ন নাম তোমরা দেখতে পাবে, স্কাডা সফটওয়্যার, পিএলসিস, এগুলো কি আমি একটু একটু করে বলবো। আরটিইউস, এইচএমআইস, রিমোট ইন্ডাস্ট্রিয়াল হার্ডওয়্যার। সো এইগুলো বিভিন্ন টেকনোলজি বা ডিভাইস বলতে পারি আমরা, কিছু কিছু বা কয়েকটা, যেগুলো দিয়ে আমরা এই অপারেশনাল টেকনোলজি সিকিউরিটিটাকে এনশিওর করি। আইটির ক্ষেত্রে কি হয়? ওয়েব বেসড ডিপ্লয়মেন্টস, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, নেটওয়ার্কস, এসকিউএল, জাভা এন্ড পাইথন, দিজ আর দ্য কম্পোনেন্টস অফ আইটি। সো আইটি আর ওটির মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, বাট দুটোই আমরা সিকিউরিটির দিক থেকে কতটা ইম্পর্টেন্ট সেটা আইটির ক্ষেত্রে দেখলাম, এবার আমরা ওটির ক্ষেত্রে দেখব। What is OT? Operation technology refers to the hardware, software, and systems used to monitor, control, and manage physical devices, process, and industrial operations. Very important, industrial operations. Unlike information technology, which focuses on computing and data processing, OT deals with the control and automation of physical equipments and industrial process. Okay. আমরা কিছুক্ষণ পরে একটা টার্ম শুনবো, which is ICS. ICS stands for Industrial Control System. IoT এর নাম আমরা আগেই শুনেছি, ঠিক আছে। সো তাহলে যে সমস্ত ফিজিক্যাল ইকুইপমেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ করা হয়, সেইগুলোকে সিকিউরিটি প্রোভাইড করে হচ্ছে আমাদের অপারেশনাল টেকনোলজি। এক্সাম্পল দিয়েছি ওটির ক্ষেত্রে পাওয়ার সেক্টর, হেলথ সেক্টর, এন্ড অনেক মেনি মোর। What's an OT device? Okay, OT device কি কি ধরনের হয়ে থাকে? OT devices are devices used in industrial environments as well as within critical infrastructure. For example, you may see OT devices in a manufacturing setting, okay, such as a pharmaceutical industry or for vehicle manufacturing or in other industrial settings like oil production. তাহলে আমার মনে হয় এই মানে এই কনসেপ্টটা অনেকেরই হয়তো তোমাদের ছিল না, যে এই সমস্ত সেক্টরেও আমাদের মানে সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখবে তোমরা, যে অ্যাবাভ অল লসেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট লস ইজ লাইফ লস। আর এই সমস্ত ম্যানুফ্যাকচারিং বলো, মানে মোস্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, উইচ আর আওয়ার অপারেশন টেকনোলজি, এখানে হিউম্যানস আর ইন্টারাক্টিং উইথ মেশিনস। তো মেশিনের ভুলের জন্য যদি কোনো অ্যাক্টিভিটি হয়ে গিয়ে থাকে, তাহলে এটা একটা বিশাল বড় সিকিউরিটি ইস্যু, কারেক্ট। সো সেই ক্ষেত্রে ওটি যেটা আমাদের করে থাকে, ওটি অপারেশনাল টেকনোলজি আমাদের সেই সিকিউরিটিটা প্রোভাইড করে বা সিকিউরনেসটা প্রোভাইড করে, যাতে আমাদের এই লাইফ লস, ইভেন এছাড়াও বিভিন্ন ধরনের লসেস হয়ে থাকে, সেই ধরনের লসেস গুলো সম্মুখীন যাতে আমাদের না হতে হয়। ওকে, সো ওটি ডিভাইসের কিছু ফিউ এক্সাম্পল হচ্ছে পিএলসি। পিএলসি মানে হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার্স। আরটিইউ, রিমোট টার্মিনাল ইউনিটস, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, এইচএমআইস, হিউম্যান মেশিন ইন্টারফেস, যার থ্রুতে আমরা মেশিনকে কন্ট্রোল করে থাকি। SCADA, supervisory control and data acquisition system. Internet of Things devices, industrial Internet of Things devices, also known as Industry 4.0. So এতগুলো আমাদের ওটি ডিভাইসেস আছে, যেগুলো আমরা অপারেশন টেকনোলজি সিকিউরিটি থ্রুতে বা এগুলো ইউজ করে এগুলোর মধ্যে আমরা সিকিউরিটি মেজার্স গুলো মেনটেন করে থাকি। What risks and challenges exist for OT security? Very important.
Intentional IT/OT convergence. More industrial and critical infrastructure organizations are accepting risk associated with converging both IT and OT in their environments. That's because convergence creates a number of operational benefits, efficiencies, and cost savings. However, an expanding attack surface increases attack vectors and creates more opportunities for lateral movement for attacks between assets. Lateral movement is a kind of attack. এবার আমি একটা এত ক্রিটিক্যালিটির মধ্যে না গিয়ে আমরা সিম্পল এক্সাম্পল করি। ওটির ক্ষেত্রে দেখবে একটা কোম্পানির মধ্যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ঠিক আছে? সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটার একটা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিতে একটা বিশাল বড় মেশিন ইউজ করা হয় ফর ম্যানুফ্যাকচারিং সামথিং। ওকে, ধরুন আমি গাড়ি ম্যানুফ্যাকচারিং এর কথা বলছি, জাস্ট ফর এক্সাম্পল। সো যেই সময় এই পার্টিকুলার গাড়ি ম্যানুফ্যাকচারিং এর জন্য সেই মেশিনটাকে ইনস্টল করা হয়েছিল, সেই মেশিনটাকে মানে নিশ্চয়ই থ্রু কোনো কম্পিউটার বা থ্রু কোনো এমন ডিভাইস যেটা দিয়ে ইনপুট দেওয়া যায়, ঠিক আছে, সেটা ইনস্টল করা হয়েছিল। সো অবভিয়াসলি তার মধ্যে একটা আমাদের অপারেটিং সিস্টেম নিশ্চয়ই লাগবে, কম্পিউটার যদি একটা ইন্টারফেস থাকবে। সো সেই পার্টিকুলারলি ইন্টারফেসটার মধ্যে খুব পুরনো একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, যে সে ফর এক্সাম্পল আমরা ভিস্তা কিংবা উইন্ডোজ 98 ধরে নিলাম। সো এই যে পুরনো অপারেটিং সিস্টেমস গুলো যেটা অ্যাকচুয়ালি ইনস্টল করা রয়েছে ওই ডিভাইসেস এর মধ্যে, যেটা দিয়ে একটা বিশাল বড় মেশিন চালানো হয়, তাহলে ভাবতে পারছো যে কতটা ইনসিকিউর প্রসেসটা, কতগুলো ফ্লস বা বাগস থাকতে পারে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, যার থ্রুতে ওই বাই চান্স ওই মেশিনটা যদি ম্যালফাংশন করে বা ভুলভাল অপারেট করে, তাহলে লাইফ লস হতে পারে একদম। তাহলে ইন্ডাস্ট্রির মানে এই যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমাদের ওটি সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাছে। কারণ আমি কিছুক্ষণ আগে কি বললাম, লাইফ লস ইজ আ বিগ লস, মানে সব থেকে ইম্পর্টেন্ট লস বা সব থেকে হিউজ লস, যেটা কোনোভাবেই আমাদের সাইবার সিকিউরিটি করতে পারে না। কিন্তু সাইবার সিকিউরিটি চেষ্টা করছে থ্রু অপারেশন টেকনোলজি যাতে এমন কিছু অ্যাক্টিভিটি না হয়ে থাকে যেটা আমাদের এই ধরনের ঘটনার সম্মুখীন করে। Unintentional IT/OT convergence. Even if your organization doesn't openly adopt IT/OT convergence, unintentional convergence still happen. For example, let's say someone connects a laptop that has been on an external network to your off-network OT device. If that laptop is compromised, for example, with malware, your OT device can get infected. মানে এরকম হয়ে থাকে যে ওটি এনভায়রনমেন্টে যে সমস্ত ইন্টারনেট মানে ইন্টারনেটের থ্রুতে যে সমস্ত ডিভাইস আমরা এন্ড পয়েন্ট ডিভাইসেস গুলো ইউজ করে থাকি, সেটা মোবাইল হতে পারে অ্যাজ আ রিমোট আর কম্পিউটার হতে পারে। ওই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে পুরনো অপারেটিং সিস্টেম, তেমনই ধরো তুমি বাড়ির কোনো ল্যাপটপ নিয়ে গিয়ে তুমি একটা ওটি এনভায়রনমেন্টে কাজ করছো, সেখানে কোনোভাবে তুমি কানেক্ট করেছো এবং সেটা দিয়ে কিছু অপারেট করার চেষ্টা করছো, মেবি, যদিও সেটা পলিসির বাইরে বা এটা করতে দেওয়া হয় না। জাস্ট ফর এক্সাম্পল, তোমার ডিভাইসটা যখন তুমি বাড়িতে ইউজ করছিলে সেই মুহূর্তে কোনো ম্যালওয়্যার দ্বারা যদি ইম্প্যাক্টেড থাকে, কোনো স্পাইওয়্যার ধরে নাও, তাহলে দেন আফটার তুমি যখন তোমার অফিস এনভায়রনমেন্টে সেই ল্যাপটপটাকেই কানেক্ট করছো, তাহলে সেটা কিন্তু ডিরেক্টলি ওই মেশিনটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছে, ম্যালওয়্যার ইম্প্যাক্টেড হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো এখানে একটা কম্পিউটার যদি একটা জম্বির মতো বলে না, ইট বিকেম আ জম্বি ইউজিং C2C চ্যানেল, তাহলে আলটিমেটলি কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের নেটওয়ার্ককে। আর সেখানে একটা মেশিন, অনেক হিউজ মেশিন, ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইউজ করা হয়, সেগুলো যদি ইম্প্যাক্ট হয়ে যায় তাহলে কত বড় ডিজাস্টার ঘটতে পারে। সো এটা একটা আরেকটা এক্সাম্পল বা রিস্কের এক্সাম্পল। Industry 4.0. The Industrial Internet of Things, IIoT, is also referred to as Industrial 4.0, which is the fourth evolution within the manufacturing industry. This evolution has introduced new Internet of Things device into OT environment, creating new and increasing risks for OT. Through internet যে সমস্ত ডিভাইস গুলো আমাদের মেশিনারিজ গুলোকে কন্ট্রোল করছে, তাদের কাছে অ্যাটাকিং সারফেসটা অনেকটা বেশি। কেন অ্যাটাক সারফেস বেশি? বিকজ দে হ্যাভ দ্য হোল ইন্টারনেট।
কারেক্ট? সো যখন তাদের কাছে এই হোল ইন্টারনেটটা অ্যাভেলেবেল আছে ওয়্যারলেসলি, তাহলে বুঝতে পারছো অ্যাটাক সার্ভিসটা কতটা বেশি। তারা যেখান দিয়ে খুশি ইনক্লুড করতে পারে, সেটাকে আমাদের নজর রাখতে হবে ইউজিং দিস ওটি সিকিউরিটি। ইনসাইডার রিস্কস. Statistics clearly shows there's an increasing number of cyber attacks focused on today's OT infrastructure. But that doesn't mean the only threats to our OT security come from the outside. Insider threats remain significant risks. Since many OT devices lack authentication controls, an insider with access and malicious intent can be just as destructive for our operations as an outsider attack. There's also always a chance for human error or other mistakes that compromises your OT devices. Just for example, একটা particular machine কে operate করার জন্য কিছু authentication process থাকা উচিত। যাতে ধরে নাও কোনো একটা ড্রাইভার, যদি একটা পার্টিকুলার মেশিন, ওই পার্টিকুলার মেশিনকে চালানোর জন্য কোনো ড্রাইভার লাগে, ধরে নাও হিউম্যান অ্যাজ আ ড্রাইভার, তো সেই পার্টিকুলার ড্রাইভারের কিছু অথেন্টিকেশন প্রসেস থাকা উচিত যে দিস ইজ দ্য আইডেন্টিটি প্রুফ, যেটা আমরা প্রথম দিন দেখেছিলাম সিআইএ ট্রায়ালের থ্রুতে, যে এই জিনিসটাকে এনসিওর করার জন্য একটা প্রসেস বা একটা টেকনিক থাকা উচিত, যাতে এই ওই পার্টিকুলার ড্রাইভার ছাড়া অন্য কেউ অপারেট করতে না পারে। বড় বড় কোম্পানিতে সেটা ফরেনে এবং মানে ইন্ডিয়াতে অনেক জায়গায় মেনটেন করা হয়, কিন্তু অনেক কোম্পানি সেটা মেনটেন করতে পারে না, এই লেভেলে এখনো পৌঁছাতে পারেনি। সো সেই পার্টিকুলার মেশিনটাকে ওই ড্রাইভারটি ছাড়া অন্য ড্রাইভার বা অন্য কেউ চালিত করতে পারে বা চালনা করতে পারে। তো সে যদি ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে থাকে, তাহলে সে সেই ডিভাইসটা দিয়ে তো অনেক কিছুই ক্ষতি করে দিতে পারে, তাই না? তো এটাও আমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট, what is industrial security management? Industrial security management encapsulates all of the processes, hardware and tools you use to manage and keep your industrial control system secure. This includes your plans to minimize risks for your converged IT/OT infrastructure and employ detection and remediation measures that don't disrupt your OT assets or related functions. Every OT environment has unique components, and industrial security management process can be customized to meet your specific needs. Your goals, however, should include the ability to manage your industrial security without decreasing performance, emphasizing the importance of uptime while decreasing downtime and disruptions while securing your network and devices. এটা গল্পটা ছোট্ট করে বলে দিই কি, সেটা হচ্ছে যখন আমরা পার্টিকুলার কোনো ওটি ডিভাইসের মধ্যে বা ওটি এনভায়রনমেন্টের মধ্যে কোনো সিকিউরিটি মেজার্স ইমপ্লাই করার চেষ্টা করব বা ইন্টিগ্রেট করার চেষ্টা করব, আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করব, ঠিক আছে? কিন্তু আমাদের টার্গেটই হচ্ছে যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে তারা সিকিউর থাকে, ইভেন আমাদের সেই পার্টিকুলার কোম্পানি আমাদের টোটাল এন্টায়ার নেশনকে সার্ভ করছে, সেই আমাদের নেশন যাতে সিকিউর থাকে তার জন্য আমাদের সিকিউরিটি মেজার্স ইমপ্লিমেন্ট করতেই হবে। বাট এটাও মাথায় রাখতে হবে যাতে সেটা আমাদের প্রোডাকশন আওয়ারকে বা বিজনেসকে বা এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট না ফেলে। ওকে, নেক্সট, what is an industrial control system? ICS. Industrial control systems are the heart of operational technology, and ICS can be made up controls network systems and devices. আমরা ICS পড়বো আজকে, আর স্কাডা সম্পর্কে একটু জানবো। সো ICS সম্পর্কে কি দেখলাম? কন্ট্রোলস নেটওয়ার্ক সিস্টেমস এন্ড ডিভাইসেস। বেসিক্যালি your ICS includes all the components, hardware and software you use to manage your industrial process, whether it's a device or anything. Unfortunately, cyber attacks are increasing their focus on industrial controls, and in many cases it's no longer just about holding these devices. Ransom for big amounts or big payouts, ransomware কথা আমরা আগের দিন পড়েছি, এটা সেই ransom. But instead, ne'er-do-wells want to disable some of these critical components altogether. Doing so can shut down entire manufacturing realms and put critical services like electricity and risk. In some cases, it can be result of loss of life. যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম।
সো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম বা আইসিএস অ্যাজ আ ওটি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা কতটা ইম্পর্টেন্ট তার এক্সাম্পল আমরা অনেক দেখেছি। বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক যদি তোমরা ফলো করে থাকো নিশ্চয়ই পাবে। সো দিস ইজ আইসিএস। What is supervisory controls and data acquisition or SCADA system? A supervisory control and data acquisition system is a control system used in communicate and collect data from industrial machines, including sensors and other end devices. So, কোনো কোম্পানিতে SCADA কি করে? SCADA এন্টায়ার একটা সিকিউরিটি পশ্চার আমাদের প্রোভাইড করে, যে আমাদের যে সমস্ত ডিভাইসেস গুলো কাজ করছে বা ডিভাইসেস গুলো দিয়েই আমরা কাজ করাচ্ছি আমাদের কোম্পানিতে, সেগুলো প্রপারলি কাজ করে আমাদের যে ঠিকঠাক ডেটা দিচ্ছে কি দিচ্ছে না, সেগুলো বিভিন্ন সেন্সর হতে পারে, আদার ডিভাইস গুলো হতে পারে। ওকে, স্কাডা সেটার একটা মনিটরিং আমাদের করে প্রোভাইড করছে। SCADA represents the protocol used to manage and monitor equipments in a variety of industrial and critical infrastructures, including manufacturing, transportation, and energy production and distribution. তাহলে মেইনলি এটা কোন জায়গায় ইউজ হয়? ম্যানুফ্যাকচারিং এ, ট্রান্সপোর্টেশনে and energy production and distribution. Think of it as a system to help you monitor and collect data from variety of machines and equipments. When a SCADA collects data from device, it sends it to a computer for processing. That data is then available for analysis, so you can make informed business and operational decisions. তাহলে SCADA কি করছে বুঝতে পারছো? যে SCADA আমাদের একটা ভিজুয়ালাইজ ফরম্যাটে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের কোম্পানি, ধরে নাও আমরা যে কোম্পানিতে কাজ করছি, সেখানে যে ডিভাইসেস গুলো কে ইউজ করে কাজ করা হচ্ছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কি করছে না, সেগুলোর অ্যাকচুয়াল পারফরমেন্স বা টাস্ক পারফর্ম হচ্ছে কি হচ্ছে না, তার একটা ভিজুয়ালাইজ ফর্ম বা তার একটা ডেটা কালেক্ট করে কম্পিউটারকে প্রোভাইড করছে, যাতে কম্পিউটার সেটাকে প্রসেস করে সেটার মধ্যে কোনো বিজনেস বা অপারেশনাল ডিসিশনস নিতে যাতে হেল্প হয়, সেটা আমাদের প্রোভাইড করে। ওকে, SCADA systems are often found in critical infrastructure such as power, telecommunication, water, and other critical services. তো SCADA খুব মানে কস্টলি একটা বলতে পারো ডিভাইস বা অ্যাকচুয়ালি সফটওয়্যার বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, যেটা আমাদের বড় পাওয়ার সেক্টর বলো বা টেলিকমিউনিকেশন সেক্টর বলো বা ওয়াটার সেক্টর বলো বা যে সমস্ত ক্রিটিক্যাল সেক্টরস গুলো আমাদের আছে ইন্ডাস্ট্রি বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেগুলোতে SCADA খুব ইউজ করা হয় টু মেনটেন দ্য সিকিউরিটি পশ্চার। সো এই ছিল আমাদের আজকের সেশন। আমি কিছু কুইজ রেখেছি, এরপরে খুব বেসিক কিছু কোয়েশ্চেন আনসার আছে, আশা করি তোমরা গেস করতে পারবে। সো নেক্সট, সো আমরা আস্তে আস্তে কুইজের দিকে ঢুকছি। ফার্স্ট, which type of IT infra integrates business model and or business process? আমাদের অপশন হচ্ছে নেটওয়ার্ক, সফটওয়্যার, ইনফরমেশন সিস্টেমস এন্ড ইন্টারনেট। সো তোমাদের কি মনে হয় যে কোনটা হতে পারে? আবার পড়ছি, which type of IT infra integrates business model and or business process? Networking, software, internet or information systems? So আশা করি তোমরা ঠিক আনসারই গেস করবে। So the answer is information system. Okay, on the next question, the streamlining of standard operating procedures to eliminate obvious bottlenecks is rationalization of procedures, paradigm shifts, accessibility and empowerment, or automation? এটা একটু টাফ কোয়েশ্চেন, বাট ইফ ইউ থিঙ্ক যে এটা কি হতে পারে, then you can find out the answer. Okay, একটু ভাবো।
হতে পারে এই কোশ্চেনটা হয়তো অনেকে আনসার করতে পারবে না, বাট অনেকে হয়তো পারবে। সো the answer is rationalization of the procedure. This is the answer. Next, a remote object is an object whose method can be invoked from another virtual environment. So কি হবে এর answer? True or false? A remote object is an object whose method can be invoked from another virtual environment. The answer is true. Next, which is a SOC tool? এখানে যে কটা আছে তার মধ্যে SOC tool কোনটা? Firewall, IPS, SIM or switches? আশা করি এর আনসারটা সবাই করতে পারবে। Answer is SIM. Next question, which is a NOC component? NOC এর কম্পোনেন্ট আমরা কোনটাকে বলবো? This answer is pretty contradictory. এখানে অনেকেরই মনে হবে স্যার এখানে তো দুটো আনসার হতে পারে, বাট না, যখন সব কম্পোনেন্ট বলা হবে তখন আমাদের যে আনসারটা দিতে হবে সেটা হচ্ছে ফায়ারওয়াল। ওকে, সো লাস্ট কোয়েশ্চেন ইজ ওটির ফুল ফর্ম? অপারেটিং প্রসেস, অপারেশনাল টেকনোলজি, অপারেশন theater, operational threat. So the answer is yes, the operational technology. So this is the last slide. আমাদের সেশন আজকে আমি এখানে অবধি করলাম। Thank you. Thank you, Rahul Jana sir. Thank you for your session. It is very informative. আমাদের সকলের জন্য প্রচন্ড নলেজেবল, আমরা সবাই সেখান থেকে শিখলাম। তো আজকে আমাদের ক্লাসটা তো এখানেই শেষ হলো, কিন্তু আর বিশেষ কিছু আমি যা যা লিঙ্ক বিষয়ক বা প্রশ্ন বিষয়ক অ্যাটেন্ডেন্স, আশা করি আজকে অ্যাটেন্ডেন্সে কারো কোনো সমস্যা হয়নি। যা প্রশ্ন ছিল সেগুলো মোটামুটি সকালবেলাতেই আজকের ক্লাস সেশন শুরুতেই আমি সবই আলোচনা করে দিয়েছি। অ্যাটেন্ডেন্সের লিঙ্ক আর ইভেন্টে জয়েন করার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে রোজ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর প্লাস এই লিঙ্ক তো রোজই আমাদের তরফ থেকে SMS যাচ্ছে, সেই SMS এর থ্রুও তোমরা জেনে যাবে। আর এদিকে অ্যাটেন্ডেন্স লিঙ্ক রোজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এবং সেগুলো না দিলে তো আমরা
সার্টিফিকেট দিতে পারবো না, যেগুলো আমি সবই অলরেডি ডিসকাস করে দিয়েছি। আর তাছাড়া লাস্টে আমি আবারও একটা কথা ইম্পর্টেন্ট যেটা মনে করিয়ে দিই, যেটা আর কি ভীষণভাবে ইম্পর্টেন্ট। আজকে কিন্তু এই উইকের লাস্ট ক্লাস হলো 4th ক্লাস। 5th যে ক্লাসটা অর্থাৎ 19th মে যে ক্লাসটা, সেটা কিন্তু পোস্টপোন করা হয়েছে বা রিশিডিউল করা হয়েছে তোমাদের জন্য, যে তোমাদের কালকে 10th এর যারা বোর্ড এক্সাম অ্যাপিয়ার করেছো তাদের রেজাল্ট বেরোবে। তো সেজন্য এটা রিশিডিউল করে 29th মেতে করা হয়েছে। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর পয়েন্ট, লাস্ট রিমাইন্ডার হিসাবে আমি বলি যে নেক্সট উইক অনওয়ার্ডস মানে 22 তারিখ থেকে ক্লাসটা কিন্তু সবারই জন্যই কিন্তু বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত হবে। 22 তারিখ অনওয়ার্ডস, 22 থেকে 29 তারিখ অবধি ক্লাসটা কিন্তু সবার জন্য 5টা থেকে 7টা অবধি হবে। এটা কিন্তু যদিও তোমাদের এসএমএস এর থ্রুতে জানিয়ে দেওয়া হবে, তা সত্ত্বেও আমরা এখানে অ্যানাউন্স করে রাখলাম যে ক্লাসটা বিকেল 5টা থেকে 7টা অবধি করা হচ্ছে। তো সেজন্য আমরা কিন্তু নেক্সট পরবর্তী সেশনে অর্থাৎ 5th ক্লাসে কিন্তু যে জয়েন করবো সেটা কিন্তু বিকাল 5টায়, এবং সেটা 22 তারিখ সকালে, 22 তারিখ বিকালে। এটাই আমার অ্যানাউন্সমেন্ট বলার ছিল। তো এই বলেই আমি আজকে আমাদের এই সেশনটা ক্লোজ করছি আজকে। আর যদি কারোর কোনো কোয়েরি থাকে যারা ড্রপ বক্সে দিয়েছো, সেগুলো আনসার করে দেবো, আমরা সবাই দেখতেই পাচ্ছি যদি সেরকম কোনো কোয়েরি থাকে। আর যারা মানে সেরকম কি কোনো কোয়েরি বা ইস্যুস আছে কেউ, মানে যারা ইউটিউব চেক করছেন প্রোগ্রাম রিলেটেড, তাহলে সেটার আনসার আমি এখন দিয়ে দিতে পারি, আদারওয়াইজ আমরা সেশনটাকে শেষ করব। অরিজিৎ বাবু বা আবির বাবু, যদি কোনো রকম কোয়েরি আমরা ইউটিউবে দেখে থাকেন, যদি মানে প্রোগ্রাম রিলেটেড, তাহলে যদি সেটা বলেন, তাহলে আমি এখনই সেটা ইস্যুটা রিজলভ করে দিতে পারি। আদারওয়াইজ আমার তরফ থেকে যা যা অ্যানাউন্সমেন্ট ছিল আমি সেগুলো করে দিয়েছি। আমি তাহলে ক্লাসটা এখানেই এন্ড করে দেবো আজকের সেশনটা। ম্যাম, একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিলেন স্যারকে হুম, যে ফ্লিপার জিরোটা কি বলুন। স্যারের কোশ্চেনটা তো মানে স্যার আনসার করে দিতে পারবেন। মানে আমি টপিক নয়, আমি এন্টার ইভেন্টের কথা বলছি, যে ওই যে নানান রকম যে টেকনিক্যাল ইস্যুস গুলো প্রবলেম গুলো দেখছিল, সেগুলো সেরকম কিছু মানে ইস্যুস কি আজকে হয়েছে, তাহলে আমাকে জানালে আমি এখন রিজলভ করে দিতাম। আদারওয়াইজ আমি আজকের এই সেশনটা তাহলে আমরা শেষ করে দেবো। আর স্যারের যে কোশ্চেনটা করেছেন, স্যার আছেন, আর স্যারকে চ্যাট বক্সে লিখে দেওয়া যেতে পারে। উনি পরবর্তীতে আবার তো আসবেন, সেই দিনকে এসে আনসার করে দিতে পারবেন। স্যার তো আরো ক্লাস নেবেন, কোনো অসুবিধা হবে না স্যার, তাহলে ম্যাম তাহলে সেরকম কোনো আর কিছু লেখা মানে রিপোর্ট নেই ঠিক আর আছে, কি। ঠিক সব ঠিক আছে, আছে। ওকে। তাহলে আমি আজকে সেশনটা এখানেই স্টপ করছি। তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সাইবার সহজপাঠ অ্যাটেন্ড করার জন্য, এবং সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্সের তরফ থেকে আমি বিদিশা ঘোষ, আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে, ওয়েবেলের তরফ থেকে তোমাদের সবাইকে কালকের জন্য বেস্ট অফ লাক, সবাইকে শুভকামনা যে তোমাদের সবার রেজাল্ট খুব ভালো হবে এবং সবাই প্রচুর প্রচুর নাম্বার পাবে। এই বলে আমি আজকের সেশনটা শেষ করলাম। আমাদের পরবর্তীতে 22 তারিখে যেটা দেখা হবে সেটা কিন্তু বিকাল 5টা থেকে 7টায়। ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট, নমস্কার। অফ করলাম। থ্যাংক ইউ ম্যাম।